তো সেখানে বারবার বলেছি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, সেটা তো আমার কথা নয়, অর্গানের কথা। এখানে একটি রোগী বয়স 10 বছর আমার কাছে আসলো, একজিমা। আমার লেখাও তো ভালো নয়, আমি পড়ে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। আমি একটু ইয়ে করি, মনিটরটা এভাবে করি। এবার লেখাপড়া দেখা যাচ্ছে না? যাচ্ছে। খেয়াল করেন, 3 থেকে 4 বছর ধরে রোগীর, 10 বছর একটি মেয়ে, একজিমা লাইক ইরাপশন উইথ ইচিং উইথ ব্লিডিং অ্যান্ড বার্নিং অ্যাগ্রাভেশন অ্যাট নাইট। অর্থাৎ তার একজিমা গুলা হয়, ইরাপশন মানে উদ্ভেদ, চুলকানি আছে, চুলকানির উপর রক্ত ঝরে এবং জ্বালা করে, জ্বলে যায়, জ্বালা পোড়া করে, এবং এটা বৃদ্ধি হয় রাত্রে। হাঙ্গার ইন আফটারনুন, বিকেলের দিকে তার ক্ষুধা লাগে। আনক্লিনলিনেস, অপরিষ্কার। আই ওয়াটার অ্যাক্রিড উইথ ইচিং, মানে ল্যাক্রিমেশন, যেটা চোখ দিয়ে পানি পড়ে, অ্যাক্রিড ক্ষতকর, চোখ দিয়ে যে জল পড়ে, পানি পড়ে, চোখের অশ্রু, সেটা ক্ষতকর। এর পছন্দ সাওর, টক, সুইট, মিষ্টি, পানজেন্ট, ঝাল জাতীয় জিনিস, এগ, ডিম। অ্যাভারশন, বাদিং, গোসলের প্রতি আকাঙ্ক্ষা কম। ফিয়ার, ভয় পায় কি সাউন্ড, শব্দে করে একটু ভয় পায়, গোলমালে ভয় পায়, ডার্ক, অন্ধকারে ভয় পায়। পার্সপিরেশন প্রফিউজ, প্রচন্ড ঘর্ম থাকে, ঘাম থাকে। পাল বানানটা ভুল হয়েছে, PALM হবে, পাম অ্যান্ড সোল, মানে হাতের তালুতে এবং পায়ের তালুতে। আচ্ছা, বাম দিকে দেখেন, ডান দিকের যে মার্জিন দিয়েছে একটা টান, কলামের ডানে না, বামের দিক দেখেন, ডানে আমরা পরে আসছি। এই কয়েকটি লক্ষণে কি ওষুধ হবে? খুব ছোট্ট একটা রোগী, এখানে শিক্ষণীয় বিষয়টা অন্য জায়গায় আছে, আমি জাস্ট এটি একটু দিয়েছি। 21 সালে আমার কাছে রোগী প্রথম আসে, 10 বছর বয়সে। খেয়াল করেন, সে নিয়ে আসলে একজিমা নিয়ে, বহুত চিকিৎসা নিয়েছে, SSD, সাবট্রেন অফ স্কিন ডিজিজ আছে, অনেক ইতিহাস আছে। তো কোনো কিছুতে ইমপ্রুভমেন্ট আসছিল না। একজিমা লাইক ইরাপশন বা ইরাপশন লাইক একজিমা উইথ ইচিং, তার উদ্ভেদ গুলা ছিল, চুলকানি ছিল, সেখানে রক্ত ঝরতো, জ্বালা পোড়া হতো, রাতের বেলায় বৃদ্ধিটা হতো। হাঙ্গার ইন আফটারনুন, বিকেলের দিকে তার ক্ষুধা লাগতো। আনক্লিনলিনেস, একটু অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আই ওয়াটার অ্যাক্রিড লিখছিলাম ওই জায়গায়, মানে ল্যাক্রিমেশন আর কি, মানে চোখ দিয়ে যে পানি পড়ে, চোখের অশ্রু পতনে তার ওই জায়গায় ক্ষত হয়ে যায়, চুলকায়। ডিজায়ার সাওর, মানে টক, মিষ্টি, ঝাল জাতীয় জিনিস এবং ডিম পছন্দ করে, গোসলে অপছন্দ। ভয় পায় শব্দে, অন্ধকারে ভয় পায়। পার্সপিরেশন প্রফিউজ, প্রচুর ঘাম। পাম অ্যান্ড সোল, হাতের তালু পায়ের তালুতে প্রচুর ঘাম। এইটুকুই ছিল তার কমপ্লেন, মানে ইয়ে, মূলত সে একজিমার জন্য এসেছিল। এখন এক্ষেত্রে আমরা কি ওষুধ দিতে পারি? খেয়াল করেন, 28/12, যাই হোক আমি ওই ইয়াতে যাচ্ছি না, 28/12/2021, সালফার M2। 2 নম্বরে ফাইটাম, FHY, কেউ PHY, কেউ প্লাসিবো লেখে, কেউ স্যাকল্যাক লেখে, লিখে ওটা তার মতো। সালফার M2 ডেইলি সেবন, তৃতীয় মিশ্রণে। বৃদ্ধি, বৃদ্ধি প্রথম কয়েকদিন হয়তো, রোগী শেষে এসে বলছে বৃদ্ধি, তার মানে আরেকটু খোঁজ নিয়ে দেখলাম প্রথমের দিকে উন্নতি, পরের শেষের দিকে বৃদ্ধি। তো বাস,
আর কোন ওষুধ দেয়নি। 14 একে আসলো, ফাইটাম দিলাম। ফাইটাম, উন্নতি, বৃদ্ধিটা কমে গিয়ে উন্নতি। 1-2-22 ফাইটাম চলছে। 21-2-22 ফাইটাম, তারপরেও ফাইটাম। ঠিক আছে, আর ওষুধ দিতে হয়নি। এরপরে আবার একটু দেখা গেল, তারপরে আবার 20-3-22 সালফার M3 দিলাম। ওই যে M2 দিয়েছিলাম প্রথমবার, এরপরে দিলাম M3 পঞ্চম মিশ্রণে। কারণ প্রথমবার তৃতীয় মিশ্রণে আহ বৃদ্ধি হয়েছিল, এবার পঞ্চম মিশ্রণে দিলাম। হাতে পায়ে ঘাম, খুবই উন্নতি সহ সকল উন্নতি। 3-4-22 ফাইটাম, তার মানে আর ওষুধ লাগবে না তার। তারপরে দেখা সাক্ষাৎ হতো তার বাবার সঙ্গে, যে উন্নতি। এই রোগীটা এই রোগীরা ঠিক 5 বছর পরে, শিক্ষণীয় বিষয়টা খেয়াল করেন, এটা কিন্তু এমন জটিল কোনো কেস না। একবার দুইবার ওষুধ দিয়েছে, সে ঠিক হয়ে গেছে। এবার খেয়াল করেন, আজকে বলতে 17-3-26 ঈদের মনে হয় 2-3 দিন আগে রোগীটা আবার আসলো। কি কষ্ট নিয়ে আসলো? হেডেক ইন অক্সিপিটাল এরিয়া রিজিয়ন, মানে মাথার পেছন দিকে তার মাথা ব্যথা। অক্সিপিটাল এরিয়া জানেন তো, মাথার পেছন দিকে, ঘাড়ের দিকে। হোয়াট পেশেন্ট? সুয়েট, ঘাম বেশি, ওডোর, গন্ধ আছে ঘামে। সিসিভিই মানে ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, অল্পে ঠান্ডা লাগে। পেইন ইন থ্রট, গলা ব্যথায়, ঠান্ডা লাগলে তার গলা ব্যথা হয়, সেটা নিয়ে আসছে। সুয়েট ইন পাম, হাতের তালুতে ঘাম, ইন সামার, গরমের দিনে হাতের তালুতে ঘাম। থার্স্ট ইন ইটিং ডিউরিং অনলি, কেবল খাবার সময় পানি পান করে, অন্য সময় না, যেটা সালফারের একটা প্রমিনেন্ট সিমটম। খাবার অন্য সময় পানি পিপাসা তেমন নাই, কিন্তু খাবার সময় তাকে গ্লাস গ্লাস পানি খেতে হবে, ভেরি ইম্পর্টেন্ট একটি সিমটম। আচ্ছা, তারপরে হারিনেস অল অ্যাক্টিভিটিস, সকল কাজে একটু তাড়াহুড়া করে, মানে রেস্টলেসনেস, তার মধ্যে অস্থিরতা কাজ করে। সালফার একটি অস্থির রোগী, কারণ অ্যান্টিসোরিকের জনক বলেন আর জননী বলেন, সেটা হলো সালফার। ডিজায়ার পানজেন্ট, আবার যেহেতু 5 বছর পরে এসেছে, তাই আমি আবার রিকোয়েস্ট টেকিং করেছি। পানজেন্ট এগ সাউর মিট, ঝাল, ডিম, টক এবং মাংস পছন্দ। অ্যাভারশন সুইট, বাদিং, মিষ্টি অপছন্দ এখন। গোসলে অপছন্দ। ইম্প্যাশেন্স, অধৈর্য মানে অস্থির, তার মানে। ফেয়ার ডার্ক গোস্ট, অন্ধকারে ভয়, ভূতের ভয়। স্ট্যান্ডিং ডিফিকাল্ট, দাঁড়িয়ে থাকা তার জন্য কষ্টকর। স্টার্টেড অন সাডেন, হঠাৎ চমকে ওঠে। কি করলাম আমি? এই রোগীটা কিসের এখন বলেন? এই রোগীটা কিন্তু ক্যালকি রেকার্বের হয়ে গেছে, কিন্তু তাকে আমি সালফারি দিলাম। কেন দিলাম কেউ বলতে পারবেন? এবং 17-3 আমার কাছে আজকে আবার আসছে, ঠিক 14 দিন পরে আবার আজকে ওষুধ নিতে আসছে। উন্নতি সব দিক, পঞ্চম মিশ্রণে চলছে উন্নতি। ক্লাসিক হোমিওপ্যাথটা কি দেখেন, এখানে অনেক মজার একটা বিষয় আছে। আরো কয়েকটি প্রশ্ন এখানে লেখা হয়নি, যে জিজ্ঞাসা করেছিলাম, বলছে মেয়ে খুবই অগোছালো, বইটো এলোমেলো করে রাখে, কাপড় চোপড় এলোমেলো করে রাখে। মানে মেয়ের বয়স 15 বছর এখন, 15 কি 16 বছর হবে, অথচ পেশেন্ট অগোছালো। এই সময় মেয়েরা একটু পরিপাটি হয়, সকল কিছুতে তার অপরিপাটি, একটু বিশৃঙ্খল টাইপের। তো তাকে আমি আবারও 17 তারিখে 5 বছর পরে, যদিও এটা ক্যালকেটার কত লক্ষণ আছে দেখেন। অক্সিপিটাল হেডেক বাদ দিলাম, রোগের নাম। হোয়াট পেশেন্ট, এটাও বাদ দিলাম। সুয়েট আছে, ঘাম প্রচুর, সহজে ঠান্ডা লাগে, এটা সালফারের আছে, ক্যালকেরেকার্বে আছে। পেইন ইন থ্রট, গলা ব্যথা, মানে ঠান্ডা লাগার কারণে গলা ব্যথা, এটা ক্যালকেরেকার্বে প্রমিনেন্টলি থাকে। সুয়েট ইন পাম ইন সামার, গরমের দিনে হাতের তালুতে ঘাম। যাই হোক, ক্যালকেরেকার্বে হাতের তালুতে ঘাম আছে। থার্স্ট ইন ইটিং ডিউরিং, এটা সালফারের। হারিনেস অল অ্যাক্টিভিটিস, এটা কিন্তু ক্যালকেরেকারের বিপরীত যায়, কারণ ক্যালকেরেকার সালফারের মতো মানে রেস্টলেসনেস নাই, হারিনেস নাই। হারিনেসের ক্ষেত্রে আমরা হিপারসাল দেখি, মার্কুরিয়াস দেখি, আর্জেনাইটিকাম দেখি, কিন্তু এটাতে কিন্তু এরকম নাই। কিন্তু ডিজায়ার এগ, ডিম পছন্দ করে, খুব সাদা অংশটা। টক পছন্দ করে, মিষ্টি পছন্দ করে ক্যালকেরেকার, যদিও মিষ্টিও পছন্দ করে, কিন্তু এখানে অ্যাভারশন সুইট দেখা দিয়েছে। বাদিং, অ্যাভারশন, গোসলে অপছন্দ, এটা সালফারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ক্যালকেরেকারের এই ব্যাপারে অত প্রমিনেন্ট নাই। ইম্প্যাশেন্স, অধৈর্য,
দেখেন আবার ক্যালকুলেটর কি আছে, ফিয়ার ডার্ক কোস্ট, সে অন্ধকারে ভয়, ভূতের ভয়। এই কয়েকটা লক্ষণে কিন্তু সেটাই দেখেন সে কি হবে ক্যালকুলেটর, কিন্তু আমি তাকে সালফার দিলাম, কারণ এই রোগীটা শুরু থেকে সালফারেই উন্নতি ছিল। কতদিন আগে থেকে, এই দেখেন 21 সাল থেকে সালফার এক ওষুধে তার চলে গেছে। এখন আমার কাছে যখন আসলো আমি আবার রিকোয়েস্ট টেকিং করলাম, ওই স্টেটটা তার মধ্যে আছে কিনা, সালফারেরই আছে এখনো। ক্যালকুলেটর যদি লাগে আমরা পরে দেখব, এখন নয়। মনে রাখতে হবে, আপনি যখন ওষুধ নির্বাচন করবেন, কোন রোগীকে ওষুধ দিবেন, আপনাকে সবার প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো ওষুধ নির্বাচনের পর ওষুধ চেঞ্জ করার ক্ষেত্রে আপনাকে 10 বার ভাবতে হবে। যে ওষুধটা চলছে রানিং, 1% যদি উন্নতি থাকে আপনি ওষুধ চেঞ্জ করতে পারবেন না। রোগীর 1% উন্নতি থাকা পর্যন্ত আপনি ওষুধ চেঞ্জ করতে পারবেন না। এটাই ক্লাসিক হোমিওপ্যাথি, ঠিক আছে? এখন কোন লক্ষণের প্রতি দুর্বলতা দেখিয়ে, কোন ওষুধের প্রতি দুর্বলতা দেখে ওইদিকে দৌড়াদৌড়ি করা যাবে না। আমরা দেখবো পরে এটা ক্যালকুলেটর লাগে কিনা। সালফারের স্টেট চলছে, সালফার ওষুধই চলবে যতদিন উন্নতি থাকে ততদিন, কারণ রোগী মানসিক শারীরিক সব দিক থেকে উন্নতি। এখন ওই যে কথায় আছে যে সালফারের পর তো ক্যালকুলেটর ভালো কাটে, ক্যালকুলেটরের পর লাইকোপোডিয়াম ভালো কাটে, এরকম একটা কথা আছে না? হ্যাঁ, এই কথা অভিজ্ঞতা প্রসূত অনেক পণ্ডিতগণ এই কথা বলেছেন, অনেক বই লেখা আছে, কিন্তু ওই কথার দাম আমরা দেব না এখনই। লক্ষণ সমষ্টি আমাদের মূল কথা, ওর কারণে এরকম কোনো সুস্পষ্ট ইঙ্গিত নেই। কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন সঠিক ওষুধের সন্ধান পাচ্ছি না, কিন্তু ওই ওষুধগুলার কয়েকটি লক্ষণ সংযুক্ত আছে, যেমন এটার ক্ষেত্রে তাই, সালফারের পর ক্যালকুলেটর আসতে পারে, সেটা আমরা পরে দেখব। সকল রোগীর ক্ষেত্রে আসবে এরকম ভ্রান্ত ধারণা, এরকম বদ্ধমূল ধারণা রাখা যাবে না। বারবার বলা হয়েছে সংস্কার মুক্ত মন থাকতে হবে, বদ্ধমূল ধারণা থাকা যাবে না, কোন ওষুধের প্রতি কোনো দুর্বলতা থাকা যাবে না, বা কোন ওষুধের প্রতি কোনো অবহেলাও করা যাবে না। লক্ষণ যেটা বলে আমরা সেই দিকেই এগোবো, এটাই ফুল অ্যান্ড ফাইনাল কথা। আমরা আজকের আলোচনায় যাব। স্যার, এই এই পারপাসে আমার একটু কথা ছিল আদাবের, একটু বলতে পারবো স্যার? জি বলেন। আচ্ছা স্যার, আমি বলতেছিলাম যে আপনি যে প্রশ্নটা করলেন যে ক্যালকেরিয়া রুগী হয়ে গেছে বোঝা যাচ্ছে, তারপর আমি সালফার কেন দিলাম, একটা কথা জি আমাদের উদ্দেশ্যে বলছিলেন। আমার জি আমি যেটা ভেবে নিয়েছিলাম যে ওই মুহূর্তে সালফারের কিছু লক্ষণও ছিল তার মাঝে। আমি ভাবছিলাম যে জি এই সেন্সে দিছিলাম না, এই সেন্সে যে সালফার লক্ষণও আছে এই জন্য দিচ্ছি। কিন্তু এখন আপনি পরে ব্যক্ত করলেন যে না, ওই যে রুগী প্রথম থেকে সালফারের রুগী, সালফারের সে ওভারকাম করতেছে, উপকার পাইতেছে, একটা ওষুধ চেঞ্জ করতে হলে 10 বার ভাবতে হবে। এইটা আমার মাথায় ছিল না। আমি ভাবতেছিলাম যে সালফারের লক্ষণ কিছু আছে বলেই আপনি নিছেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর একটু যোগ করি না না, ও ধারণাটাও ও ঠিক আছে তো, ওটাও আমি বলেছি যে সালফারের লক্ষণ আছে তো, মানে আপনি অনেকদিন পর রোগী আসলো, তার অর্থ এই নয় যে আগের ওষুধটাই দিবেন, আগের ওষুধটাই দিবেন কোনো চোখ বন্ধ করে, সেটা করা যাবে না। এখানে লক্ষণ আছে, আমি এটা হয়তো উল্লেখ করিনি ওইভাবে, যাই হোক, ধন্যবাদ বলার জন্য, কারণ অনেকের মধ্যে আপনার যেটা বুঝছেন এই বুঝটা যদি থেকে যায় তাহলে ত্রুটিযুক্ত থাকবে। এতদিন পরে আমি রিকেস্ট টেকিং কেন করেছি, কারণ হলো যে দেখছি আগের স্টেটটা তার ভিতরে আছে কিনা। এই জন্য কয়েকটা কথা জিজ্ঞাসা করে নিয়েছি, মেয়ে কি পরিষ্কার পরিচ্ছন্ন না অগোছল। আমি কিন্তু সরাসরি বলি না অগোছল কিনা, আমার তো আগে লেখা আছে, আমার স্টেটমেন্ট আছে তো, আনক্লিনলিনেস, অপরিষ্কার। তো তার মাও ছিল, তো বললো যে না একেবারে এলোমেলো অগোছালো। সরাসরি কিন্তু অপরিষ্কার অগোছালো বলা যাবে না, কারণ সেক্ষেত্রে অনেক পেশেন্টের মাইন্ডে লেগে যায়। সেক্ষেত্রে বলতে কৌশলে বলতে হবে যে আপনি যে 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 সে যে কাজই করুক, হয়তো অফিসিয়াল জব করে কিংবা স্টুডেন্ট পড়াশোনা করে টেবিলে যে বই খাতাগুলো পড়া শেষে, রাতে পড়া শেষে যখন আসে, তখন আপনার মেয়ে কিংবা আপনি কি সুন্দর করে গুছিয়ে রেখে আসেন, নাকি আছে পরে গোছাবো, আপাতত শুয়ে পড়ি তো, কিংবা আপাতত অন্য কাজে যাই, তখন সে বলবে হ্যাঁ ঠিকই, যে যেখানে আছে থাকগা, ওইগুলো দেখার বিষয় নাই। আবার হয়তো এরকম কোন স্টুডেন্টও পেলেন না, সেক্ষেত্রে জিজ্ঞেস করতে হবে যে আপনি যে বাসায় এখন যাবেন, যাওয়ার পরে যে সুন্দর পোশাক পরে আসছে, এটা কি
সুন্দর করে আলনায় কিংবা আলমিরাতে সুন্দর করে গুছিয়ে রাখবেন, নাকি রেখে দিবেন বউ আছে কিংবা অমুক আছে, সে ঠিক মতো গোছায় রাখবে, কাজের মেয়ে আছে, আমারও অত সময় টময় নেই, আমি সব করি না। এইভাবে কৌশলে তার কাছ থেকে তথ্যটা নিয়ে নিতে হবে। কেউ বললে আমি রেখে দেই, ও পরে ওরা আছে, ওরা গোছায় রাখবে, তার মানে কি তার মেন্টালিটিটা ওইরকম শৃঙ্খলাবদ্ধ না, পরিচ্ছন্ন না। আর যদি কেউ বলছে আমি সুন্দর করে যাব, দিয়ে হ্যাঙ্গারে সুন্দর করে ঝুলিয়ে আলমিরার ভিতরে সুন্দর করে রেখে দিব, এইগুলা হলো পরিচ্ছন্ন। এইভাবে ইয়ে করতে হবে। তো ধন্যবাদ। যে হ্যাঁ, ওই ওই যে বাদিং অ্যাবারেশন, এখনো তার গোসলে অনীহা, এখনো সে আনক্লিনলিনেস, এখনো ওই ঘামগুলো আছে, গরম কাতর, অথচ সে এই যে হোয়াট পেশেন্ট 3 স্টার আছে, অথচ সে কি বলছে, গোসল করতে চায় না। ওই স্টেটটা আছে, এবং আগের ওষুধ দেয়া ছিল। এই দুটোর সমন্বয় করেই আমি এই ওষুধটা দিয়েছি, শুধু একটার না। ধন্যবাদ আপনাকে এটা আমাকে নোটিস করানোর জন্য, নোট দেওয়ার জন্য ধন্যবাদ। সবকিছু নর্মাল অ্যাক্টিভিটিসটা কি একটা মানুষের, আমরা তো জানি যে মানুষের নাক সামনে একটা, চোখ দুই পাশে দুইটা, নাকের দুই পাশে, মাথা একটা, সবকিছু সামনের দিকে, তাই না? হাত দুইটা, পা দুইটা। কিন্তু যখনই অ্যাবনর্মালিটি আসবে, এক চোখ আর এক চোখ নাই, দাঁত 32টা থাকার কথা, দাঁত নাই 30টা, কিংবা দুইটা বেশি, আঙ্গুল 10টা থাকার কথা, তার 6টা, তার মানে সে সিবিলিটি রোগী আমি ধরে নিতে পারি, কারণ ডিফর্ম স্ট্রাকচারাল যে একটা নর্মালিটি সেটা নাই, একটা আঙ্গুল নাই, 4টা আঙ্গুল, তার মানে কি এটা একটা ডিফিট। তাহলে আমাদের আগে সুস্থতাটা সম্পর্কে জানতে হবে, তাহলে আমরা অসুস্থতাটা কি সেটা আমরা অটোমেটিক বের হয়ে যাবে। হোমিওপ্যাথির মতো যে সরল পথটা আমাদের আগে জানতে হবে। সরল পথটা যদি চিনি, বক্রপথ অসংখ্য, 2টা বিন্দুর মাঝে সরল পথ একটা, কিন্তু বক্রপথ অসংখ্য। আমরা বক্রপথ অত চিনতে পারবো না, তো অত রোগ আমরা চিনতে পারবো না, আমরা সরল পথটা চিনবো, তাহলে অন্য বাকি সবগুলোই বক্রপথ। আচ্ছা, কার যেন অডিও একটু ইয়া হয়ে গেছে, আনমিউট হয়ে গেছে, একটু ইয়া করেন প্লিজ, অডিওটা বন্ধ করেন। কার হইলো? অডিওটা বন্ধ করেন। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি ক্লাসে। আচ্ছা, অনেকে লিখেছেন যে ভিডিও করা যায় কিনা। আসলে আমার এখনো সেই ব্যবস্থা করা হয়নি, আমি ফোনেই করি, এজন্য এখনো ভিডিওটা করা হয়নি। কেউ যদি করতে পারেন করেন, এটা করতে পারবেন। একজন তো দায়িত্ব নিয়েছেন, কোন ভাই যেন, আমি ঠিক মনে করতে পারছি না, করবেন। আমি মূল ক্লাসের দিকে চলে যাচ্ছি। আপাতত এটা নিয়ে সন্তুষ্ট থাকেন যে রেকর্ডটা দিতে পারছি এবং নোটগুলা দিতে পারছি। কারণ এখানে আসার আগে কয়েকজন আছেন, একজন দুজন নাকি আমাকে বলেছেন, আমি নাম বলবো না, যে অনেক জায়গায় ক্লাস করেছে ক্লাসিক হোমিওপ্যাথি, কিন্তু নোট এবং অডিও গুলা দেওয়ার কথা বলেও তারা অডিও গুলা দেয়নি, নোট গুলা দেয়নি। আসলে জ্ঞান এমন একটা জিনিস যেটা বিতরণ যত করা যাবে তত বৃদ্ধি পাবে। আচ্ছা, আমার মনিটর দেখা যাচ্ছে কিনা একটু জানান একজন। দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। জি জি জি। শুরু করছে আজকের আলোচনা। আজকের ঔষধের নাম ক্যালকেরিয়া কার্প। প্রথম পর্ব আলোচনা হচ্ছে, ইয়ে করে দেই। আচ্ছা, এর আরো একটি নাম আছে, ক্যালকেরিয়া অস্ট্রিয়েরাম। ক্যালকেরিয়া অস্ট্রিয়েরাম, ক্যালকেরিয়া কার্প। অনেক বই আপনি খুঁজবেন, দেখবেন ক্যালকেরিয়া কার্প আছে, কোন কোন বইয়ে ক্যালকেরিয়া অস্ট্রিয়েরাম আছে। অনেকে সূচিপত্রে বা ইন্ডেক্সে আপনি ক্যালকেরিয়া কার্প খুঁজে পাচ্ছেন না, তো ক্যালকেরিয়া অস্ট্রিয়েরাম দেখেও সেটা আপনি, এই ওষুধটা একই ওষুধ, সেটা পড়তে পারবেন। উৎস খনিজ রাজ্য দেখা বোঝা যাচ্ছে। প্রভার ডক্টর হ্যানিম্যান, কাতরতা শীত কাতর। ক্রিয়াস্থল গ্রন্থি, অস্থিবাহাড়, চর্ম, রক্ত, বুক, হৃৎপিণ্ড এবং মন, এগুলোর উপরে প্রধান ক্রিয়া। মূলত পরিপোষণ কার্য এবং কিছু গ্রন্থিতে এবং অস্থিতেই এর প্রধান কাজ। উপযোগিতা অল্পেই ঠান্ডা লাগে, মাথা এবং পেট বড়, ফর্সা সুন্দর চুল,
গায়ের চামড়া কোমল এবং অল্প বয়সে মোটা হয়ে যাবার প্রবণতা যাদের, তাদের ক্ষেত্রে এটি উপযোগী। আরেক ভাই একটু পরামর্শ দিয়েছিলেন আমাকে যে আসলে এইগুলা দেখে দেখে না বলে শুধু পয়েন্ট নিয়ে আলোচনা করলে ভালো হয় আমার মতো করে। আসলে বিষয়টা এমন যে এখানে যখন এটা আমি দেখে পড়বো তখন কোনো পয়েন্ট ছুটে যাওয়ার সুযোগ কম থাকবে, যখন আমার মেমোরি থেকে সরাসরি বলবো তখন ছুটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি চাই না যে কোনো পয়েন্ট আপনাদের ছুটে যায়, এই জন্যই এটি করা। এই যে চিনতে পেরেছেন এগুলা কি? ঝিনুক, ঝিনুক, এই যে ঝিনুকের ভিতরের অংশ। কোনো তেমন ভালো ছবি পাই নাই তাই এটাই দিয়েছি। আচ্ছা, আমরা দেখবো এরপরে। ঝিনুকটা দেখে রাখলাম। এখান থেকে এই ওষুধ প্রস্তুত হয়। কারণ তত্ত্ব, এই রোগের কয়েকটি কারণে এই রোগগুলা অ্যাকিউট কন্ডিশন গুলো আসে। ঠান্ডা স্যাঁতসেঁতে জায়গায় দাঁড়িয়ে থেকে বা ঠান্ডা জলে দাঁড়িয়ে কাজ করায়, অনেকক্ষণ ঠান্ডাতে অনেকে যে অনেক অনেকে কি করে পাট ধোয়, হ্যাঁ, অনেকে পানির ভিতরে নেমে কাজ করে, ধান লাগায়, এদের ক্ষেত্রে এই ওষুধটার ক্ষেত্র প্রস্তুত হয় অনেক সময়। বা যারা কাদা মাটি ঘাটে তাদের ক্ষেত্রে, এবং মৃত শিল্পীদের মানে মাটির তৈরি যে শিল্পী যেগুলো আছে, কুমার, এদের মূত্র সংক্রান্ত মানে প্রস্রাব সংক্রান্ত পীড়া বা অন্যান্য রোগে এদের, এবং আঘাত লেগে বা শরীরে ঘাম বন্ধ হয়ে অসুখ হলে এই ওষুধটির ক্ষেত্র প্রস্তুত হতে পারে বা প্রস্তুত হয়। উৎসভিত্তিক আলোচনা, আমরা কি দেখলাম? ঝিনুকটা দেখলাম, ঝিনুকের মাঝের যে অংশ সেটাও দেখলাম। এবার দেখবো তো যে উৎসতে এই বিষয়ে আমাদের রোগীদের ক্ষেত্রে বা মেডিকায় ওষুধের সঙ্গে কি লক্ষণ গুলা মিল বন্ধন আমরা খুঁজে পাই। খড়ি, চুনাপাথর, ডিমের খোসা ও শামুক বা ঝিনুকের খোলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। একেই ক্যালকেরি অস্ট্রিয়ারাম বলে। আর হোমিওপ্যাথির জন্য ঝিনুকের খোলার বাইরের এবং ভেতরের আবরণের মধ্যে যে চূর্ণময় পদার্থ থাকে তাকে বিচূর্ণ করে ক্যালকেরিকার ওষুধ তৈরি করা হয়। কথা পরিষ্কার, ব্যাখ্যা নিষ্প্রয়োজন আমার মনে হয়। অর্থাৎ ট্রাইটুরেশন অফ দ্য মিডল লেয়ার অফ অস্ট্রিয়ার শিলস। ডাক্তার হ্যানিম্যান এটা পরীক্ষা করেন এবং একে কার্বনেট অফ লাইম বা ক্যালকেরি কার্ব বলে অভিহিত করেন। এবার আসবো যে ক্যালকের অস্ট্রিয়ারাম এবং ক্যালকেরি কার্বের কেন নামকরণ আলাদা আলাদা। তাহলে কি হয়? স্বয়ং ডক্টর হ্যানিম্যান এটা পরীক্ষা করেন এবং একে নাম দেন ক্যালকেরি কার্ব। তিনি মনে করেছিলেন যে কার্বনেট অফ লাইমের বিশুদ্ধ নমুনা সংগ্রহ করেছেন, তিনি এটা ভেবেছিলেন, জন্যই ক্যালকেরি কার্ব নাম দিয়েছেন। কিন্তু রাসায়নিক বিশ্লেষণে দেখা গেছে ইহা বিশুদ্ধ কার্বনেট অফ লাইম নয়, এর মধ্যে কিছু কিছু প্রাণীজ পদার্থ রয়েছে। পরবর্তীতে গবেষণা এটি পাওয়া গেছে রাসায়নিক বিশ্লেষণ করে। এজন্যই ডাক্তার হেরিং একে ক্যালকেরি কার্বনিকামের পরিবর্তে ক্যালকেরি অস্ট্রিয়ারাম নামে অভিহিত করেন। এটাই হলো এর মূল ব্যাখ্যা। তাহলে বোঝা যাচ্ছে যে ঝিনুক, হ্যাঁ, আমাদের দেশের পুকুরে জন্মানো ঝিনুকের খোলার মধ্যবর্তী সাদা যে প্রোটিন মিশ্রিত অংশ থেকে এই ওষুধ তৈরি করা হয়। তাহলে ঝিনুকের মুখ্য চরিত্রের সাথে এর মানসিক এবং শারীরিক লক্ষণগুলো একটু মিলিয়ে দেখা যাক। 3টি এফ দিয়ে ক্যালকেরিয়া কার্ব চেনা যায়। এফতে ফ্যাটি, এফতে ফ্ল্যাভি, এফতে ফেয়ার। ফ্যাটি মানে মোটা, ফ্ল্যাভি মানে থলথলে, আর ফেয়ার মানে সুন্দর। তদ্রূপ ঝিনুকের মতোই ক্যালকেরি কার্ব গোলগাল, সুন্দর, ভিতরে থলথলে মাংস, মোটা এবং স্থূলকায়। ঝিনুক দেখেছেন আপনারা, যা অধিকাংশই আমরা গ্রাম বাংলার মানুষ অধিকাংশ দেখেছেন ঝিনুকের ভিতরে যে মাংসল একটা জায়গা থাকে, কত নরম। তো সেই থলথলে মাংস, মোটা স্থূলকায়, এটা মোটা স্থূলকায় যারা, তাদের শরীরে কিন্তু এরকম ঠিক নরম মাসেল মাংস থাকে। ঝিনুক অল্প বিশেষ নড়াচড়া করে। ঝিনুকে খুব দ্রুত নড়াচড়া করতে পারে, শামুক ঝিনুক পারে না, কিন্তু অল্প বিস্তর নড়াচড়া করে। এর রোগীরাও তাই, এরাও খুব ধীরে নড়াচড়া করে, এরা জোরে জোরে নড়াচড়া করতে পারে না, স্থূল, কারণ জোরে জোরে নড়াচড়া করলে এরা ক্লান্ত হয়ে যায়। তাই ঝিনুকের মতোই আপদ বিপদহীন অবস্থায় নিজের মন মতো জায়গা নিশ্চিন্তে নিরুপদ্রবে কাটিয়ে দিতে চায়। ঝিনুক কোথায় থাকে? ঝিনুক তার মতো, সে কোনো মানুষজন দেখলে কিংবা কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ মানে এইরকম বিশৃঙ্খল জায়গায় সে থাকে না। সে তার নিজের মতো মন মতো একটি জায়গায়, আপদ বিপদহীন, যেখানে তাকে কেউ বিরক্ত করবে না, স্রোতে টেনে নিয়ে যাবে না, এইরকম একটি জায়গা সে বেছে নিয়ে সেখানে সে বসবাস করে। এই রোগীরাও তাই।
বিশেষ লাফঝাপ দৌড়াদৌড়ি এরা পছন্দ করে না। এর কারণ অলস আর অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। তাই সে কায়িক পরিশ্রম এড়িয়ে চলে। মানে শারীরিক যে কষ্ট, শারীরিক যে পরিশ্রম, এটা এরা করতে সহজে পারে না, কারণ অত্যন্ত অল্পেই ক্লান্ত হয়ে পড়ে। ঝিনুকের ভেতরের অংশ যেমন সাদা ফর্সা, তেমনি ক্যালকেরিয়ার এর রোগীরাও চকের মতো সাদা ফর্সা হয়। এর রোগীরা ঝিনুকের ভেতরে কি, ভেতরের যে ঝকঝকে জায়গা, সেই জায়গা কিন্তু সাদা। ঠিক ওই রকম রোগী হয়। যদিও আমাদের দেশের ব্যাপারটা অতটা এরকম প্রমিনেন্ট না, কিন্তু অন্যান্য দেশের যে সমস্ত দেশ আছে সেই সমস্ত প্রবীণ করে দেখা গেছে তারা এই ধরনের রোগীর ক্ষেত্রে লক্ষণগুলো সুস্পষ্টভাবে পাওয়া গেছে। পিএমইউ ফিজিক্যাল মেকআপ এর গঠন, আকৃতি, প্রকৃতি গুলা কেমন? ওই যে 3A, ফ্যাটি ফ্ল্যাবি ফেয়ার, গৌরবর্ণ। গৌর মানে কি ফর্সা, গৌরবর্ণ মানে কিন্তু লালচে না, ফর্সা। বেশ মোটা সোটা, নাদুস নুদুস, থপথপে চেহারা। হাড়গুলো বেশ শক্ত নয়, হাড়গুলো বেশ শক্ত নয় কিন্তু নরম। কারণ ক্যালকেরিয়া মানে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কোথায় কাজ করে? বিশেষ করে হাড় এবং দাঁতের উপরে, তাই তো? তাহলে ক্যালসিয়ামের যখন ঘাটতি হবে, ক্যালসিয়ামের যখন ইমব্যালেন্স হবে, বিশৃঙ্খল অবস্থা হবে, তখনই কিন্তু এই হাড়গুলার যে আহ, সাধারণ ফর্ম, নর্মাল ফর্ম, সেটা না হয়ে বরঞ্চ বিশৃঙ্খল অবস্থায় হবে, ত্রুটিযুক্ত হবে। তাই এদের হাড়গুলো শক্ত হয় না। মাংসই যেন বেশি শরীরে, বাহ্যিকভাবে দেখলে এমনটা মনে হয়। বিশেষ করে তাদের মাথাটা বড়, পেটটা ঘটির মতো, আবার অত্যন্ত শীর্ণ চেহারারও কিন্তু এরা হয়ে থাকে। এখন আমাদের চেম্বারে যখন রোগীরা আসে, আচ্ছা, তখন আমাদের দৃষ্টিটা কোথায় থাকবে? রোগীর দিকে থাকে। এটা পরে আসছি। শ্লেষ্মাপ্রবণ ক্যালকেরিয়ার বিশেষ করে হাইড্রোজেনের ধাতু রোগী হয়। আমরা যখন ওষুধের বইগুলো পড়ি, বিশেষ করে বাংলা ভাষাভাষীর বই, এবং নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইটি সবার প্রথমে পড়ার জন্য পরামর্শ দেওয়া হয়। খুবই ভালো, ত্রুটিগুলা খুবই কম আছে এই বইয়ে, একদম নোট, হ্যান্ড নোটের মতো করে দেয়া। এই বইটি ভালো করে পড়তে হবে। তো এইখানে এমন কিছু অনেক শব্দ আছে যেগুলো আমরা বাংলা ভাষাভাষী হয়েও এই বাংলা শব্দগুলো বুঝতে পারি না। কিছু মেডিকেল টার্ম আছে, যেমন হাইড্রোজেনেটেড মেডিকেল টার্ম। এর জন্য আপনি বই পড়তে গিয়ে যখনই যে শব্দটা বুঝবেন না, আলাদা নোট লিখতে বলেছি, আপনার নিজে যখন পড়বেন তখনও সেই নোটটা পাশে রাখবেন। সময় সুযোগ মতো সেটার ব্যাখ্যাও জেনে নেবেন। না হলে আপনার এই যে হাইড্রোজেনোয়েড ধাতু, এটাই আপনি বুঝলেন না, আলোচনা করতে গেলাম, তাহলে তো হইলো না। পরবর্তীতে একবার যদি জেনে নেন, বুঝে নেন, শিখে নেন, পরবর্তীতে এটার কোনো জটিলতা আর হবে না। কারণ এটা তো আপনাকে জানতে হবে চিকিৎসক হিসেবে। কোনো শব্দ না বুঝে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। আমি নিচে এই জন্য নোট দিয়েছি। ঠান্ডা প্রায় লেগে থাকে বা অল্পেই ঠান্ডা লাগে, যেমন নাকের সর্দি, কানে পুঁজ, সাদা স্রাব, উদরম ইত্যাদি ইত্যাদি। এত শ্লেষ্মা প্রবণ এরা, শ্লেষ্মা প্রবণ। তাহলে হাইড্রোজেনোয়েট কি? যে সকল রোগী বর্ষার ভেজা ঠান্ডা, হাইড্রো মানে কি? পানি। হাইড্রোজেনোয়েট মানে রস ধাতু বা আহ, পানির সংস্পর্শে আসলে, ঠান্ডা পানির সংস্পর্শে আসলে এরা আক্রান্ত হয়। অর্থাৎ যে সকল রোগী বর্ষার ভেজা আবহাওয়ায় এবং যে সকল খাদ্যের জলীয় অংশ বেশি, সেগুলো সহ্য করতে পারে না, অর্থাৎ যাদের ওই সমস্ত কিছুতে তাতে রোগ লক্ষণের আবির্ভাব বা বৃদ্ধি হয়, তাদেরকে হাইড্রোজেনের ধাতু বলে। অর্থাৎ জল সংক্রান্ত যে বিষয়গুলো আছে, জলজ আবহাওয়া, যে খাবারের জলের পরিমাণ বেশি, লাউ, পানিতে যে খাবারগুলো জন্মে, শাক, কলমি শাক, এই খাবারগুলা খেলে এদের সমস্যাগুলো যেখানে বাড়ে, ঠান্ডা, সর্দি, কাশি, এদের ক্ষেত্রেই এই ওষুধ, তাদেরকে বলা হাইড্রোজেনের ধাতু। এদের ক্ষেত্রেই ক্যালকেরিয়ার ওষুধটা খুব চমৎকার একটি লক্ষণ কভার করে। স্থূলতা এবং রোগা পাতলা, এই ওষুধের রোগীরা নাদুস নুদুস, একটু মোটা সোটা চেহারা হয়, বিশেষ করে শিশুরা, নারীরাও হয়, পুরুষও হতে পারে। রোগী স্থূল এবং পুষ্ট হয়, কিন্তু তার শরীর দৃঢ় দেখায় না, কিন্তু ফোলা ফোলা দেখায়। এইটুকু বললেই ক্যালকেরিয়ার চিত্র মনে ভেসে ওঠে। কিন্তু
মোটা সোটা নাদুস নুদুস অনেক ওষুধই আছে। তাই লক্ষণ সমষ্টি আমাদের মূল কথা। আরো মোটা সোটা কি কি ওষুধ আছে? গ্রাফাইটিস, অ্যান্টিমক্রুড, ক্যাপসিকাম, অ্যামোনকার্ব, ফেরামমেট, ক্যালিকাট, পালসেটিলা, থুজা। আর অনেক ওষুধ আছে যেটা আমাদের চেম্বারে যখন রোগী প্রবেশ করে কিংবা যারা প্রবেশ করেছে তাদের দিকে তাকালেই আমরা কি দেখি? এই রোগীটা কি স্থূল আকার কিনা, চিকন কিনা, শীর্ণ কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, নোংরা কিনা, আসার আগে উকি ঝুঁকি মারছে কিনা, এসে চেয়ারটা টেনে নিয়ে আড়ালে ফাঁকে বসছে কিনা, মন মরা হয়ে বসে আছে কিনা, এসে টেবিলের উপর হাত রাখছে নাকি চেয়ারটা নিয়ে পিছনে হেলান দিয়ে বসছে। এই যে সব বিষয়গুলো অবজারভেশনের বিষয়, নাকি অন্য সঙ্গে আর অন্যান্য রোগীর সঙ্গে তর্কাতর্কি শুরু করে দিল, ঝগড়া লাগিয়ে দিল, নাকি একজনের সাথে কথা বলছে বাচালের মতো। আর আমাদের চিকিৎসকের সাথে কথা বলছে বাচালের মতো, একটা বিষয় থেকে আরেকটা বিষয়, আরেকটা বিষয় থেকে আরেকটা বিষয়। এই ব্যাপারগুলা, এগুলা দর্শন। আপনার দর্শন দিয়ে সেই দর্শনটা চিন্তা হবে। শুধু বইয়ের খাতায় ওইগুলা মিলবে, মেটেরিমেডিকা যে লক্ষণগুলো আছে সেগুলাই মিলবে, নিজের বিবেক বুদ্ধি প্রসূত অভিজ্ঞতা প্রসূত হয়েও আমাদের সেই ওষুধ নির্বাচনের জন্য ভূমিকা নিতে হবে। কারণ একটা বিষয় খেয়াল করবেন যে আপনি বইয়ে যে ওষুধটা পড়েছেন, রোগী আপনার সামনে বসা, তার সঙ্গে অনেক কিছু মিলছেই না। আমি এত সুন্দর করে ক্যালকেরেকার ওষুধটা পড়লাম, অথচ রোগীর মধ্যে ক্যালকেরেকারও দেখি, সালফারও দেখি, নাক্সভোমও দেখি, তারপরে কোষ্টিকামও দেখি, মার্কসলও দেখি। আমি কোনটা দিব? সব কটা একবার করে দেই। সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, রাতে একটা, 4 বেলা 4টা খাবে, কোনো না কোনোটাতে কাজ হবে। এরূপ ডাক্তারের সংখ্যা কম, নেহায়েত কম নয় বাংলাদেশে। কিন্তু আপনাকে সেই সিমটম ইভ্যালুয়েশন এইটা বুঝে এর ভিতর থেকে যে 4-5টা ওষুধ আপনার সামনে পরিস্ফুট হয়েছে সেগুলোর মধ্যে থেকে কোন ওষুধটির সর্বোচ্চ মূল্যবান লক্ষণগুলো এই রোগীর মধ্যে কভার করছে, সেই ওষুধটাই হবে সিমিলিমাম মেডিসিন, সিমিলিমাম রেমেডি। তেমনি স্থূলাকার রোগী দেখলেই গ্রাফাইটিস দেখলাম, গ্রাফাইটিসের চিত্রটা তো জানতে হবে। গ্রাফাইটিস মিষ্টি পছন্দ করে না, লবণ পছন্দ করে না। গ্রাফাইটিসের শরীর স্থূল আর ক্যালকেরেকার্বের স্থূলতার পার্থক্য আছে। ক্যালকেরেকার্বে যে নাদুস নুদুস থলথলে ফ্ল্যাবি, কিন্তু গ্রাফাইটিস ওই রকম না। গ্রাফাইটিস দৃঢ় পেশি, এটা দৃঢ় নয়, শক্ত সামর্থ্য, পেটা শরীর, ঘাড়ে গর্দানে, ঘাড় ছোট, চর্ম ফাটা, মিষ্টি পছন্দ করে না, লবণ পছন্দ করে না, মাছ মাংস সঙ্গীত সঙ্গম কিছু পছন্দ করে না। এরা প্রচন্ড সন্দেহের বাতিক থাকে। আরো আরো এর ঘাম কম, ক্যালকেরেকার্বের ঘাম বেশি, আরো অন্যান্য লক্ষণ দেখে আমাদের কিন্তু পার্থক্যগুলো নির্ণয় করতে হবে। কিন্তু প্রত্যেকটা ওষুধ আমাদের আগে পড়তে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তার ক্যারেক্টার জানতে হবে, তারপরে না আমরা ডিফারেন্সিয়েটটা করতে পারবো। আমি জাস্ট এখানে দিয়েছি অ্যান্টিমক্রুড, এটার কি জিহ্বা সাদা প্রলেপ থাকবে, প্রচন্ড রাগ, টক পছন্দ করে, কিন্তু টক খেলে সমস্যা, গোসল করলে সমস্যা সালফারের মতো। এরাও স্থূলাকায় হয়, ক্রুদ্ধ হয়, ছোট বাচ্চাদের দিকে তাকালেই তারা খেপে যায়, সিনাতে তাও কিছু মনে করে না, কিন্তু ছোট বাচ্চা অ্যান্টিক্রুডের রোগী এক জায়গায় খেলতেছে, আপনি ওদিক তাকালেও বিরক্ত বোধ করবে। ক্যাপসিকাম এক ধরনের উদ্ভিজ্জ ঔষধ, মরিচের মতো জ্বালা, মরিচ দিয়ে তৈরি, মরিচের মতোই জ্বালা, এরাও স্থূলাকার হয়। এমন কাব এরাও স্থূলাকার হয়, এর হার্টের সমস্যা থাকে, প্রস্রাবজনিত সমস্যা থাকে, স্ত্রী জননেন্দ্রিয় সংক্রান্ত জটিলতা থাকে। ফেরামেট, ক্যালিকার, পালসেটিলা, এই যে প্রত্যেকটা ওষুধের যে আলাদা আলাদা চিত্র, সেইগুলা জানতে হবে। এখন আমার সামনে আসলো স্থূলাকার রোগী, যত কয়েকটা ফার্স্ট গ্রেডের ওষুধ আছে ক্যান্ট্রেপাটরি, আমি সবগুলো একটা একটা অ্যাপ্লাই করলাম, একটাতে কাজ হবে, এটা যেন না হয়। আবার এই স্থূলাকার বিপরীতও আছে। দেখেন, আমরা এতক্ষণ জানলাম যে ক্যালকেরেকার্বের রোগীগুলো স্থূলাকার, একটু মোটা সোটা হয়, কিন্তু চিকন রোগী হলে কি আপনি ক্যালকেরেকার হবে না? অবশ্যই হবে। অর্থাৎ এই ওষুধের রোগীরা স্থূলাকার পরিবর্তে অত্যন্ত শীর্ণ চেহারারও আছে, তবে তাদের মাথাটা বড়, পেটটা ঘটির মতো প্রায়ই হয়ে থাকে। মানে
স্থূলকায় হলে তো সব দিকে তো স্থূল, কিন্তু যদি চিকন চাকন হয়, শীর্ণ হয়, আপনার চেম্বারে ঢুকলে একবার তো আপনার মাথার থেকে গ্রাফাইটিস, ক্যালকেরেকার, অ্যান্টিপ্রিড এগুলা মাথা থেকে আউট হয়ে গেল, তাই না? কারণ আমরা এতদিন বইয়ে পড়েইছি এটা। এবার যদি উল্টো চিত্র, তাহলে আমরা অন্য ওষুধ মেলাতে হবে না। ওই যে বলা হয়েছে যে কোনো ওষুধের প্রতি দুর্বলতা বা কোনো লক্ষণের প্রতি যেন দুর্বলতা ওইভাবে না থাকে, আমাদের সমষ্টিকটা জানতে হবে। তাহলে এর আগের একটা ক্লাসে বলেছি যে অনেক ওষুধের বিপরীত লক্ষণ থাকে, যেগুলা নবীন হোমিওপ্যাথদের জন্য একটি ওষুধ নির্বাচনের জন্য দারুণ প্রতিবন্ধক, কারণ তারা সার্বিকভাবে এটা পড়ে না। আপনি অনেক মেডিকাতে আপনি পাবেন না যে এটা শীর্ণ রোগী, ক্যালকেরিয়ার রোগী শীর্ণ। 10টা রোগী দেখলে 3-4টা শীর্ণ রোগী। আমার কাছে মনে হয় ক্যালকেরিয়ার শীর্ণ রোগী বেশি এসছে, মানে চিকন চাকন রোগী, রোগা পাতলা রোগী। কিন্তু পার্থক্যটা কি, তাদের মাথাটা একটু বড় হয়, পেটটা একটু ফুলে থাকে, মানে একটি গামলা উপর করলে যেরকম হয় সেরকম টাইপের। তাহলে দেখেন ক্যালকেরিয়ার, ওখানে আমরা দেখলাম স্থূল রোগী ক্যালকেরিয়ার ফার্স্ট গ্রেডে, আবার চিকন রোগা পাতলাও যদি রোগী হয় তাও ক্যালকেরিয়ার ফার্স্ট গ্রেডে। তার মানে ক্যালকেরিয়ার উভয়টাই আছে। ক্যালকেরিয়া ফার্স্ট তো চিকন চাকন। গ্রাফাইটিস ওখানে দেখছি আমরা ফার্স্ট গ্রেডে স্থূল মোটা, আবার ফার্স্ট গ্রেডে চিকন রোগী হতে পারে গ্রাফাইটিসের। তাহলে আপনি যদি রেপার্টরি না পারেন, এটা আপনি কখনো মেলাতে পারবেন না। রেপার্টরিতে শুধু দিবেন ইমাসিয়েশন শীর্ণ রোগী, বাস দেখবেন সব ফার্স্ট গ্রেডে লাল কালিতে লেখা আছে। আমি আজকে ছবিটা, পেজের ছবিটা আনি নাই, দেই নাই। তাহলে আপনি রেপার্টরি না জানলে এটা পাবেন না। আপনি যে বইটা পড়ছেন সেই বইয়ে হয়তো সেই লেখক সেই তথ্যটা দেয়নি, সে মনে করেছে না এটা দেওয়া তো জরুরি না, তাই সে দেয়নি, অথচ এটি প্রথম শ্রেণীতে প্রথম গ্রেডে রয়েছে। তাহলে আপনাকে রেপার্টরি পড়তে হচ্ছে। রেপার্টরি আপনার জ্ঞানকে পরিপূর্ণতা দিতে পারে। তাই সামনে মাসে রেপার্টরি প্রথম সপ্তাহে শুরু হচ্ছে না, সেকেন্ড উইক হতে পারে। আপনার এর মধ্যে রেপার্টরি যার বই নাই কিনে নিবেন না, ক্লাস শুরু হলে কিন্তু তখন আর সুযোগ দেওয়া হবে না। আমি কিন্তু অনেক আগে থেকে বলে আসছি, কিন্তু রেপার্টরিটা আপনারা ইংলিশ মিডিয়ামের, ইংলিশ ভার্সনের রেপার্টরিটা অবশ্যই কালেকশনে রাখবেন। আপনি না পেলে আমাকে জানাবেন, আপনার কাছে পৌঁছে যাবে বই। তাহলে ক্যালকেরিয়ার এরাও শীর্ণ, ক্যালকেরিয়া ফসও শীর্ণ, চিকন চাকন, গ্রাফাইটিস শীর্ণ, ফেরামেট শীর্ণ, সালিসিয়া শীর্ণ, সালফার শীর্ণ, টিউবারকুলিনাম শীর্ণ। ফসফরাস আছে, ন্যাট্রামিউর আছে, লাইকোপোডিয়াম, ওগুলো তুলি নাই, এত তুলি নাই, জাস্ট আমি উদাহরণ দিলাম আপনাদের। এই যে কয়েকটা ওখানে স্থূলকায় আছে সেখানকার কয়েকটা ওষুধ নিয়ে এসে, যেন আমাদের ওই যে আমাদের জানতে হবে যে আমরা এতদিন জেনেছি এগুলা স্থূলকায়, অথচ আজকে দেখছি এটা ফার্স্ট গ্রেডে আবার ওর সমান মূল্যে এটা চিকনও হয়। বাহ, খুব চমৎকার কথা। এতদিন তো তাহলে আমরা তো এই রোগীগুলা ভুল ভাবে পরিচালিত করেছি, এই লক্ষণগুলো আমার ভুল পরিচালিত করেছে। আমরা যদি দুটাই জানতাম তাহলে এই রোগীগুলো হয়তো আমি গ্রাফাইটিস দিতাম, চিকন হওয়া সত্ত্বেও ক্যালকেরিয়ার দিতাম। যাই হোক, এই ওষুধটা মূলত ছেলেবেলায় পুষ্টি এবং বর্ধনে বিশৃঙ্খলা ঘটেই এমন অবস্থার সূত্রপাত হয়। মানে অনেকে বলে না যে এত এত খায় যায় কোথায়, এত ফলমূল খায়, এত ভালো ভালো খাবার যায় কোথায়? এটাই হলো পরিপোষণ কাজে বিশৃঙ্খলা। অর্থাৎ যে খাবারগুলো খাচ্ছি সেই খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শরীরের প্রয়োজনীয় জায়গায় সেট আপ হওয়া, ইমপ্লিমেন্ট হওয়া। অর্থাৎ খাবার থেকে শরীর যে রিসেপ্টর, যে পুষ্টিগুলা যেগুলো শরীরের জন্য শক্তি, ক্ষয়পূরণ এবং অন্যান্য যে উপাদানগুলো যেগুলো শরীরের জন্য প্রয়োজন, সেগুলা নিতে পারছে না। খাবার ঠিকই খাচ্ছেন, কিন্তু সব বেরো হয়ে যাচ্ছে, কোনোটা নিতে পারছে না। যে কারণেই এই রোগীগুলো এমন হয়। হাড়ের জন্য ক্যালসিয়াম সে খাবার থেকে যথাযথভাবে নিতে পারছে না, যে কারণে তার হাড়গুলো দুর্বল হয়ে যাচ্ছে, হাড়গুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে। কিন্তু ফলওয়ানে শরীরে ফুলে যাচ্ছে, মানে পানি ধারণ ক্ষমতা তার বেড়ে যাচ্ছে শরীরে। এবার আসি মাথায়। মনে করে মাথার উপরে কোনো ভারী বোঝা চাপানো আছে, এটা তার মনে করে সে। মাথার ভেতরে এবং উপরে বরফের মতো ঠান্ডা বোধ, বিশেষ করে ডান দিকে। এটা কিন্তু ডান দিকের একটি ওষুধ।
মাথা শরীরের তুলনায় বড় দেখায়, অস্থি বিবর্ধনের বৈষম্যতাই এমনটি ঘটে। অস্থি বিবর্ধন, এই যে অস্থি মানে হাড়গুলা ক্যালসিয়াম দিয়ে তো তৈরি, এটা যথাযথ শরীরের মধ্যে বন্টন না হওয়ার কারণে, রিসিপ্ট না হওয়ার কারণেই এই বিশৃঙ্খলাটি ঘটে। এজন্য ব্রহ্মরন্ধ্র, ফন্টানিল, ব্রহ্মরন্ধ্র চেনেন তো, মাথার সামনে যে হাড় থাকে অংশ, সেটা ফন্টানিল বলে, অনেকদিন পর্যন্ত খোলা থাকে। আরেকটু ক্লিয়ার করি, দেখবেন আপনারা জানেন অনেকেই, দু একজন হয়তো একটু ক্লিয়ার করার জন্য, যে মাথার সামনে ছোট বাচ্চাদের নিয়ম হলো 2 বছরের মধ্যে সেই জায়গাটুকু শক্ত হবে, তল তল করে দেখবেন লাফায় ছোট বাচ্চাদের, ওই জায়গায় একটা হাড় আছে। আমাদের মস্তিষ্কে হাড়কে দুই ভাগে ভাগ করা হয়, তাই না? তার মধ্যে ক্র্যানিয়াল বন যেগুলো আছে, মস্তিষ্কের মধ্যে 8টা হাড় আছে। ফ্রন্টানিল একটা, অক্সিপিটাল একটা, প্যারাটাল 2টা, তো এরকম 8টা হাড় আছে। তো ফ্রন্টানিলের সঙ্গে যে মস্তিষ্কের আরো 2টা হাড় আছে, সেটার ওই সংযোগ স্থলটা জোড়া লাগে না ঠিক মতো। আর এটা তো ক্যালকেরে কার্ভ গেল, তাহলে পেছনের হাড় যে আছে অক্সিপিটালের সঙ্গে যে অন্যান্য বনের হাড় জোড়া ঠিক মতো লাগে না, সেটা ক্যালকেরে ফসের লক্ষণ। ক্যালকেরে ফস সামনে এবং পেছনে, কিংবা অন্য জয়েন্ট, যে জয়েন্ট যতগুলো জয়েন্টই থাক মাথার হাড়ের সঙ্গে, কোনো হাড়ই ঠিক মতো জোড়া লাগতেছে না, এটা ক্যালকেরে ফসের গুরুত্বপূর্ণ লক্ষণ। আর ক্যালকের কার্ভের স্পেশালি সামনের ফ্রন্টালিস গুলা। মাথা এত ঘামে যে বালিশ ভিজে যায়, বিশেষ করে মাথার চুলময় ভাগে যে জায়গাগুলো চুল থাকে মাথার পেছনে, সেই জায়গাগুলো এত ঘামে বালিশ ভিজে যায়। পরিশ্রমে ঘরমাক্ত হওয়া স্বাভাবিক, মানুষ যদি পরিশ্রম করে তাহলে কিন্তু ঘেমে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু ক্যালকেরে কার্ভের বৈশিষ্ট্য হলো কি, পরিশ্রমের পরিবর্তে যখন সে বিশ্রাম করতে থাকে তখনও তার মাথায় ঘামে বালিশ ভিজে যায়। এটা কিন্তু একটা অদ্ভুত লক্ষণ। রোগীকে জিজ্ঞেস করতে হবে, বাচ্চা কি ঘামে? বাচ্চা হ্যাঁ ঘামে, কিন্তু মায়ের ওইটা খেয়াল হবে না যে মাথার ঘামে পিছনের অংশ বালিশে ভিজে চপচপ করবে। সব রোগীর তা নাও হতে পারে, হ্যাঁ ঘাড়ের ওদিকে একটু ভিজে যায়, অথচ ফ্যান চলছে, ওই জায়গাটুকু ফ্যানে বাতাস লাগে না, ওইটুকু ভিজে যায়। শীতকালে তো ফ্যান চলে না, শীতকালে ঘামে ভিজে যায়। শরীরের অন্যান্য স্থানে ঘাম দেখা যায়, ঘামের টক গন্ধ থাকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। পায়ের তলা ঘামে হেজে যায়, দুর্গন্ধ থাকে, একক অঙ্গেও ঘাম হয়। চোখ, আলোক সহ্য হয় না, খোলা বাতাসে এবং ভোরে চোখ দিয়ে জল পড়ে। ঠান্ডা বায়ুতে অশ্রুস্রাবী নালীগুলির মুখ বন্ধ হয়ে যায়, যে ল্যাক্রিমেল ডাক্ট আছে চোখের মধ্যে, সেই নালীগুলির মুখ বন্ধ হয়ে যায়। অল্প পরিশ্রমে চোখ ক্লান্ত বোধ করে। দূর থেকে ভালো দেখতে পায়, কাছ থেকে ভালো দেখতে পায় না। চোখের তারায় পুরাতন বিস্তৃতি। অস্পষ্ট দৃষ্টি, যেন কুয়াশার মধ্যে দিয়ে দেখছে সে, এমনটা মনে হয়। ঝাপসা। অশ্রুস্রাবী গ্রন্থির নালী ক্ষত, মানে ফিস্টুলা হয় চোখে, ফিস্টুলা হয়। কান দপদপ করে, হঠাৎ পটকা ফোটানোর মতো শব্দ, হঠাৎ করে পটকা ফুটে যেরকম শব্দ হয় সেরকম, মানে ফটফট ফটফট করে শব্দ হয়। কানে খোঁচা মারা ব্যথা, স্পন্দন, যেন কিছু বের হয়ে আসবে। এই ব্যথার সঙ্গে যেন কিছু বের হয়ে আসবে কান থেকে, এরকম একটা অনুভূতি। জলে বা পানিতে কাজ করার জন্য বধিরতা। পানিতে কাজ করে, পানি কানে ঢুকুক আর না ঢুকুক, কিন্তু তার মধ্যে বধিরতা। ওই যে জলে কাজ করার কারণে যে ধরনের জটিলতা, তার মধ্যে একটি হলো কানের বধিরতা আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কানের এটা কবে থেকে শুনছেন কম বলতে, আমি তো পানির মধ্যে কাজ করি। হয়তো অনেকে আছে কাপড় ধোয় দীর্ঘক্ষণ, অনেকে আছে ধান লাগায়, কিংবা পাট পাট করে ধৌত করে, কিংবা আরো অনেক কাজ করে, মাছ জেলেরা মাছ ধরে, তারপর থেকে কানে সমস্যা। সেক্ষেত্রে আমরা এই ওষুধটার কথা ভাববো। এখানে আরেকটি বিষয় নোট দেই, মনে রাখবেন, সেটি হলো এই যে দেখেন, একই সাথে 5জন ব্যক্তি মাছ ধরছে, জেলে রেগুলার মাছ ধরে, একজনের কানেই সমস্যা হলো আর বাকিগুলার হলো না। কেন হলো না বলতে পারবেন? কেন হলো না? একজনের স্যার কানে সবাই বধিরতা তো দেখা দিল। স্যার সবাই তো ক্যালকেরিয়া কার্ভের রোগী নয় স্যার। ইয়েস, থ্যাংক ইউ। সবাই ক্যালকেরে কার্ভের ধাতুগত ব্যাপার তার মধ্যে নাই।
এই জন্যই যখন আমরা চুলকানি, পচরা, দাউদ, বৃক্ষ যেগুলো সাপ্রেস করি, চুলকানি ওই যে মলম দিয়ে কিংবা অন্যান্য এক্সটার্নাল ইউজ দিয়ে সাপ্রেস করি, অনেকে এই যে মাদার টিংচার ব্যবহার করি, হ্যাঁ, এই যে এইগুলা করি, এগুলো তো স্থূল মাত্রায়, এগুলা ব্যবহার করার কারণে যার ফুস যদি ইন্টারনালি তো হয়, এগুলা ইন্টারনালি বড় বড় ভাইটাল অর্গান গুলো আক্রমণ করে, ভাইটাল ফোর্স। যখন এক্সটার্নাল ইউজ দিয়ে আমরা চুলকানি, পচরা, এগুলা কোনো স্রাব, ঋতুস্রাব, সাদা স্রাব, কানের স্রাব, পুস্রাব, এগুলা যখন আমরা চাপা দেই অ্যান্টিবায়োটিক খেয়ে কিংবা কোনো মলম টলম দিয়ে, তখন এইগুলা বিমূর্ত ধারণ করে ভিতরে ভাইটাল অর্গান গুলাকে আক্রমণ করে, যার কারো ফুসফুসে আক্রমণ করবে, কারো হার্টে আক্রমণ করবে, কারো লিভারে, সবার কিন্তু একই জায়গায় আক্রমণ করবে না। কারণ ইতিপূর্বে একটি উদাহরণ আরবার না দিলেই নয়, এইটা বুঝতে হবে, মাথার মধ্যে রাখলেই আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবো। ওই যে একটা মাঠের মধ্যে যদি 1000 জন মানুষ আমরা বৃষ্টিতে ভিজে একই সময়ে, এখানে ডায়াবেটিক রোগী আছে, ক্যান্সারের রোগী আছে, এখানে হার্ট ফেলিওর রোগী, মানে হার্ট ব্লকেজ রোগী আছে, তারপরে স্ট্রোক করা রোগী আছে, অথচ সবার কি জ্বর, সর্দি, কাশি আসবে? আসবে না। যার ডায়াবেটিক তার হয়তো জ্বর, সর্দি, কাশি লাগেনি, যার ক্যান্সার তারও জ্বর, সর্দি, কাশি আসেনি। কারো সর্দি আসবে, কারো কাশি, কারো সর্দি কাশি দুটোই, কারো জ্বর, সর্দি কাশি সব। এরকম হয়তো ধরে নিলাম 20 জন মানুষের জ্বর, সর্দি, কাশির কোনো না কোনো ভাবে আসলো। কারণ কি? প্রশ্ন করলে জবাব হয়তো আসবে তার ইমিউনিটি পাওয়ার দুর্বল। না, এটা সঠিক উত্তর না। যার ক্যান্সার তার তো কিছুই হয়নি, অন্য আরো অনেক যারা সুস্থ আছে তাদের মতো বৃষ্টি ভিজলে কিছু হয় নাই, তারও কিছু হয়নি, ডায়াবেটিক তারও কিছু হয়নি, অথচ তার অন্য কোনো জটিল রোগ নেই, তার সর্দি কাশি লেগে গেল। তাহলে কি যার ডায়াবেটিক, ক্যান্সার, তার সে ইমিউনিটি পাওয়ার তার দুর্বল? না, মোটেও না। আসলে ব্যাপার হলো সাসেপ্টিবিলিটি। সাসেপ্টিবিলিটি, দিস ইজ দ্য ওয়ার্ড। রোগ প্রবণতা। আপনার ঘরের মধ্যে 100টি মোবাইল ফোন রাখেন তো, প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল সিম আলাদা, আপনার আপনার পাড়া প্রতিবেশী সব ইষ্টি। এখন বাইরে থেকে ফোন দিল আপনাকে, ফোন কোনটা একটাই বেজে উঠবে, সব বাজবে না। কারণ ওইটার সঙ্গে, ওই ফোন যেটা দিয়েছে ওটার সঙ্গে ওটার নেটওয়ার্কের একটা সাসেপ্টিবিলিটি আছে, প্রবণতা আছে। ওটা ক্যাচ করার মতো একটাই ওই জায়গা যন্ত্র আছে, ওটাকেই কেবল সে ক্যাচ করবে, ওখানে সে লাইন করা আছে, ওটাই ওটাকে চিনতে পেরেছে, অন্য কাউকে সে চিনে না। অন্ধকার ঘরের মধ্যে 20 জন মায়ের 20টি সন্তান আছে, মায়েরা সব বাইরে আছে অন্ধকার ঘরের মধ্যে। এখন মা যদি তার সন্তানকে ডাকে, সবার নামে রহিম, সবার বয়সই হয়তো 15 বছর, 20 বছর, সব বাচ্চার বয়স। মা বাইরে থেকে ডাক দিল, রহিমের মা রহিমকে ডাক দিল, তাহলে সবার নামে যদি রহিম হয়, মা ডাক দিল, সেই মায়ের কণ্ঠস্বর শুনে সে রহিম চিনে ফেলবে, এটা আমার মা। মানে বাকি 19 জন কিন্তু রেসপন্স করবে না। আমাদের হোমিওপ্যাথরা এভাবে চিনতে হবে। আপনি যেমন দেখতে পান, রোগী আসছে, চোখ মুখ লাল, জ্বর আসছে, যাচ্ছে, চলে যাচ্ছে, আপনি চোখ মুখ লাল দেখে আপনার মাথায় প্রথমে কিন্তু বেলুনের কথা আসবে। আপনি গায়ে হাত দিয়ে দেখলে জ্বরটা এমন ভাবে আছে যে আপনার গায়ে হাতের সঙ্গে লেগে আছে, তাপটা আপনি হাত ছড়িয়ে আনার পরেও পায়ের দিকে ঠান্ডা। শুধু জানলেন সে কুকুর ভীতি, খুবই কুকুর ভীতি থাকুক আর না থাকুক, জ্বর যাচ্ছে আসছে, রোগী 2-3-4টা কথা বললো, আর আপনাকে কিছু জিজ্ঞেস করতে হবে না, বেলেডোনা দিলেই সে রোগী আশা করা যায় 1 ডোজ কি সর্বোচ্চ 2 বার ওষুধ সেবন করলেই আশা করা যায় তার যদি মায়াজমেটিক ব্যারিকেড না থাকে, থাকার কথা না, থাকলেও সে এই অবস্থা থেকে সে ইমপ্রুভমেন্ট হবে, আসবে, কিউর হয়ে যাবে। তাহলে এই যে সাসেপ্টিবিলিটি, প্রবণতা যার যেখানে যেটাকে কানেকশন করবে, যেটাকে চিনতে পারবে, যে সেটাই ওটার সঙ্গে অ্যাটাচ করবে। তাই আমাদের জানা থাকতে হবে যে পানির ভিতরে সবাই কাজ করলো, কিন্তু একজনের কেন বধিরতা আসলো? তাহলে এটা আমরা এই ওষুধে পাই, ক্যালকেরিয়া কার্বে পাই, কারণ ওষুধ প্রবীণ কালে এই লক্ষণটাই পাওয়া গেছে। আর যদি অন্যান্য লক্ষণ থাকে অন্য ওষুধে, তাহলে অন্য ওষুধ দিতে হবে। যদি ওই ওষুধে কাভার করে নেয় তো নিবে, না হলে পারে
এই ক্যালকেরে কার্বেরই যদি এই কানের ব্যথাটা হয়, কখনো না কোনো সময় তাকে ক্যালকেরে কার্ব ওষুধ সেবন করতেই হবে, না হলে পুরো আরোগ্য হবে না। ঘাম, ক্যালকেরে কার্বের শিশুর অবশ্যই বেশি ঘামার প্রবণতা প্রকাশ করবে। সামান্য ব্যায়ামের পরে এই অবস্থা হতে পারে, তবে বেশিরভাগ অবশ্য চারিত্রিক বৈশিষ্ট্যগত ভাবে হয়। যখন ঘুমাতে যায় তখন ঘুমানোর প্রথম 10 মিনিটে কিংবা এই রকম সময়ে ঘর্মাক্ত হওয়া এর প্রদর্শক লক্ষণ। এটা কিন্তু এই তথ্যটা নেওয়া হয়েছে অ্যাসেন্স মেট্রে মেডিকা থেকে, জর্জ ভেতুলকাস স্যারের। গলা বা ঘাড় এলাকা, এই যে 10 মিনিটের কথাটা ওইখান থেকে এসছে। এরপরে মাথা এবং মুখমণ্ডল এবং সবশেষে দেহের উপরে অংশে। শিশুদের ক্ষেত্রে দেহের নিচের অংশ কখনো ঘামে আক্রান্ত হয় না, এটাও জর্জ ভেতুলকাস স্যারের অ্যাসেন্স অফ মেট্রে মেডিকা থেকে নেওয়া হয়েছে। দেহের নিচের অংশ কখনো ঘামে আক্রান্ত হয় না, যদিও বয়সী ক্যালকেরিয়া কার্বের রোগীরা দেহের নিচের অংশেও ঘামতে পারে। বয়সীদের ক্ষেত্রে হাতের তালু এবং পায়ের তালুতে আঠালো ঘাম থাকে। এমনকি বয়সীরা ঠান্ডা পরিবেশেও ঘামতে পারে। তাদের দেহে অসাধারণ প্রতিক্রিয়া হয়, যার কারণে তারা ঠান্ডায় ঘামে। ঘাম টক গন্ধযুক্ত। এই যে ঘাম, তাহলে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু লক্ষণের পার্থক্যগুলো আছে। এখন ছোট বাচ্চা, তাকে আপনি অন্ধকারে ভয়, ভূতের ভয়, এই কথাটা প্রমিনেন্টলি পাওয়া যায়। কিন্তু বয়স্ক মানুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে কিন্তু, নারীদের ক্ষেত্রে কোনো সময় পাওয়া যেতে পারে, কিন্তু বয়স্ক যারা আছে তারা বাস্তবতার নিরিখে, বাস্তবতার চাপে পড়ে কিন্তু ওই লক্ষণগুলো থাকে না। তাই তাদের মধ্যে থেকে ওই লক্ষণগুলো পেতেই হবে এমন বাসনা করা উচিত নয়। তাহলে ঘাম, খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এটা কিন্তু সার্বদৈহিক লক্ষণ, এটা গুরুত্ব অনেক বেশি। এটা সার্বদৈহিক লক্ষণ, ব্যাপক, মানে জেনারেল ফিজিক্যাল সিমটম। এটা ফিজিক্যাল জেনারেল বলা হয়। এটা গুরুত্ব অনেক। আগেই বলছি লক্ষণ 3 প্রকার: মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল এবং পার্টিকুলার। মেন্টাল জেনারেল মানসিক লক্ষণ, সেটার দাম সবচেয়ে বেশি। ফিজিক্যাল জেনারেল সার্বদেহিক লক্ষণ, যেটা দিয়ে রোগীর কোনো অঙ্গকে বোঝাবে না, রোগী সার্বিকভাবে বোঝাবে, সার্বিকভাবে বোঝাবে। সেটা হলো ফিজিক্যাল সিমটম, মানে ফিজিক্যাল জেনারেল। আর পার্টিকুলার মানে আঙ্গিক লক্ষণ, হাতে ব্যথা, পায়ে ব্যথা, চোখে ব্যথা, এগুলো আঙ্গিক অর্গানের উপরে, এটাকে পার্টিকুলার সিমটম বলে। তাহলে এই যে ঘাম, এটা কিন্তু একটি সার্বদেহিক লক্ষণ। সেজন্য আমরা এই লক্ষণটার গুরুত্ব অনেক বেশি দেব, এবং প্রতিটা রোগীর ক্ষেত্রে এটা জিজ্ঞেস করবো। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রেও দরকার হয়। রাস্টক্স, কোন ওষুধের এক পাশে ঘাম, কোন ওষুধে যে পাশে শুয়ে থাকে সে পাশে ঘাম, কোন ওষুধে আবৃত অংশে ঘাম, কোন ওষুধে অনাবৃত অংশে ঘাম, তাই না? এরকম বহুত আছে, বহু লক্ষণগুলো আমরা দেখতে। রাস্টক্স কখনো গলার উপর দিয়ে ঘাম হয় না, গলা থেকে নিচের অংশে ঘামে। থুজাতে অনাবৃত অংশে বেশি ঘাম, ওই যে মুখে, হাতের কবজিতে। সাইলিসিয়াতে হাতের তালুতে, পায়ের তালুতে বেশি ঘাম। সার্বিক ঘাম আছে, কিন্তু বেশি ঘাম, এত দুর্গন্ধযুক্ত ঘাম বলার না। কোনিয়ামে ঘুমাইলে ঘাম, মার্কুরিয়াসে ঘাম দুর্গন্ধ। তো এখন ঘামের লক্ষণগুলো জানতে হবে, কি কি প্রশ্নগুলো করব ঘামের ক্ষেত্রে, সেটা পরবর্তীতে আমরা টেস্টিং এর ক্ষেত্রে সেটা আলোচনা করব। ঘামের সঙ্গে আর রক্ত বের হয় শরীর থেকে। ঘামে দুর্গন্ধ কেমন, পচা গন্ধ কিনা, টক গন্ধ কিনা, ক্যালকেরে কার্বে টক গন্ধযুক্ত, আর দুর্গন্ধ, ঘাম ক্ষতকর কিনা, ঘামের রং কোথায় কোথায় হয়, ঠান্ডা ঘাম কিনা, গরম ঘাম কিনা, ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলা রোগীর কাছে আলাদা আলাদা করে প্রয়োজনে জেনে নিতে হবে। বিলম্বিত বৃদ্ধি, ক্যালকেরে কার্বের সবকিছু যেন বিলম্বে ঘটে। মূলত স্বাভাবিক পরিপোষণ ক্রিয়া না হয়ে, হাড়ের স্বাভাবিক গঠন না হয়ে যেসব অসুখে ভোগে, যেমন শিশু দাঁড়াতে বা হাঁটা শিখতে দেরি করে, বা হাঁটতে চায় না, বা চেষ্টাও করে না। আবার ব্রহ্মতালু শক্ত না হওয়া, দাঁত না ওঠা ইত্যাদি ক্ষেত্রে জীবনের প্রতিটি মাইলস্টোনেই যথাযথ বৃদ্ধি বিলম্বিত হয়। এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। মাইলস্টোনের কথাটা আমি নিজেই উল্লেখ করেছি, এখানে নিজেই তৈরি করেছি। সেটা হলো আমাদের ওই যে সুস্থতার ফরমেশনটা জানতে হবে। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা বয়স্ক হওয়া পর্যন্ত তার প্রতিটা ক্ষেত্রে স্টেপ গুলা কত, ভাগ গুলা কত, মাইলস্টোন গুলা কি কি। যদিও আগামীকালকে
ফার্স্ট ক্লাস যখন আলোচনা হবে এই ক্যালকুলেটর কার্ভ শেষে, তখন আমরা ওইটা আরো ডিটেল জানবো। আমি সংক্ষেপে একটু বলছি। সেটি হলো প্রতিটা বাচ্চা জন্ম হওয়ার পরে তাকে কান্না করতে হবে, 24 ঘন্টার মধ্যে পায়খানা করতে হবে, 48 ঘন্টার মধ্যে প্রস্রাব করতে হবে, 24 কে 48 ঘন্টা প্রস্রাব করতে হবে, 15 দিনের মধ্যে তার নাভি যে কাটবে নারী সেটা শুকাতে হবে, 2 বছরের মধ্যে তার ফ্রন্টাল নিলস যেটা মাথার যে ব্রহ্মতল সেটা জোড়া লাগা স্বাভাবিক, 6 মাসে বসে শিখতে হবে, 6 থেকে 9 মাসের মধ্যে আবার দাঁত ওঠা এই সময় শুরু। তো এইরকম প্রতিটা ক্ষেত্রে এই যে মাইলস্টোন গুলা সেইগুলো আমরা না জানলে কিন্তু রোগী এসে বললো যে আমার ছেলে তো 4 বছর এখনো হাঁটা শিখছে। এখন আপনি জানেন না যে কয় বছর বয়সে সঠিকভাবে তার হাঁটার কথা ছিল। যেমন এই ক্যালকুলেটর কার্ভের রোগীগুলা হাঁটতে বিলম্ব হয়। একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখেন পার্থক্যগুলো আমাদের পড়ে নিতে হবে, কারণ এখানে কম্পারেটিভ আলোচনা করলে বহু আলোচনা হবে, একটা ক্লাস মানে 5টা ক্লাস নিলেও শেষ হবে না। তো ক্যালকুলেটর কার্ভে হাঁটতে দেরি হয়। কেন হাঁটতে দেরি হয়? কোষ্ঠিকামের রোগীরও হাঁটতে দেরি হয়, ব্যারাইটা কার্ভের রোগীরও হাঁটতে দেরি হয়। নতুনদের মধ্যে একজন বলবেন যে পার্থক্যটা কি? তিনটা। কত সূক্ষ্ম পার্থক্যের মধ্যে বিরাজমান। 3টা ওষুধ বললাম, ক্যালকুলেটর কার্ভ, ব্যারাইটা কার্ভ এবং কোষ্ঠিকাম। 3টা ওষুধেরই বাচ্চারা বিলম্বে হাঁটতে শেখে। কারণটা কি? নতুনদের মধ্যে কেউ একজন? তার ক্যালকেরিয়া কার্ভে তো হাড়ের গঠনটাই নরম থাকে, এর জন্য তাদের হাঁটতে দেরি হয়, মানে হাড় তো মজবুত হয় না। ইয়েস, রাইট। তারপর কোষ্ঠিকাম, ব্যারাইটা কার্ভ, এই দুটোর কি ব্যাখ্যা দিতে পারবেন? তার ওগুলো জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না জানাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, নতুনদের মধ্যে আর কেউ কেউ বলবেন? আচ্ছা দেখি পুরাতনদের মধ্যে কেউ বলতে পারে কিনা। পুরাতনদের মধ্যে হ্যালো, পুরাতনদের মধ্যে আছেন কি আজকে অ্যাটেন্ড? হ্যাঁ স্যার, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, বিথি আপা বলেন। এই তো দেখেন, এত মানুষের মধ্যে আমি বিথি আপাকে ঠিক চিনে ফেলেছি। কারণ কি? কারণ হলো ওই যে যে উদাহরণটা দিলাম মোবাইল ফোনের, কিংবা কেন তাকে আক্রমণ করলো না, কাউকে আক্রমণ করলো না ক্যালকুলেটর কার্ভের, এইটা ঠিক আছে বলেন। স্যার, ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে, আর ব্যারাটা কার্ভ হচ্ছে বুদ্ধির খর্বতা। আসলে সে যে দাঁড়াবে, সে হাঁটবে, তার বুদ্ধি কম থাকার কারণে সে ব্যারাটা কার্ভ, মানে বুদ্ধি কম থাকার কারণে সে যে দাঁড়াতে হবে, মানে দাঁড়াতে শিখতে হবে, এটা তার বুদ্ধির ঘাটতির কারণে। আর হচ্ছে কোষ্ঠিকামটা হচ্ছে স্নায়বিক দুর্বলতার কারণে। ঠিক আছে, থ্যাংক ইউ, চমৎকার। এই তো সুন্দর একটা ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম যে কোষ্ঠিকাম আসলে ওর তো পক্ষাঘাতিক অবস্থা, ও সবসময় পক্ষাঘাতে একটা স্নায়বিক দুর্বলতা, পক্ষাঘাতিক একটা দুর্বলতার কারণে সে হাঁটতে পারে না। আর ব্যারাইটা কার্ভ সে তো বুদ্ধির খর্বতা আছে, তার শারীরিক খর্বতার পাশে বুদ্ধির জ্ঞান, এটা তো জ্ঞান লাগবে, হাঁটতে শিখতে হয়। কিন্তু আমরা যারা মানুষ, আপনারা কি জানেন যে মানুষকে সবকিছু শিখতে হয়, সবকিছু শিখতে হয়, হাঁটা শিখতে হয়, কথা বলা শিখতে হয়, খেতে শিখতে হয়। একটা আমি উদাহরণ দেই, সেটা হলো যে দেখেন, আমরা অনেকে জানি যে অনেকে কথা বলতে পারে না, অনেক বয়স হয়ে যায়, 40, 50, 60, 70 বছর, তবু তারা কথা বলতে পারে না। অনেক ইশারা ইঙ্গিতে কেউ ম্যাও কেউ ম্যাও শব্দ করে তারা ইশারা ইঙ্গিতে এটা বোঝানোর চেষ্টা করে। কেন সেটা কি বলতে পারবেন কেউ? কেন সে কথা বলতে পারে না? তার আলজিবা, অনেকে বলে আলজিবা নেই, আলজিবাও আছে, অথচ সে কথা বলতে পারে না। অন্য সব স্বাভাবিক তার। আচ্ছা বলে দিচ্ছি, সময় নষ্ট হবে। কারণটা হলো সে কানে শুনতে পায় না, সে বধির, জন্ম থেকেই সে বধির। সে কথা যে বলতে হবে, তার আওয়াজও বের হচ্ছে কণ্ঠস্বর দিয়ে, হ্যাঁ, কিন্তু সে কথা তার শিখে নাই কখনো কিভাবে কথা বলতে হবে। মানুষ যখন পৃথিবীতে আসে তখন যদি সে কথা কার কাছে শিখবে, সেরকম ইশারা ইঙ্গিতে যেভাবে বলবে ঠিক সেভাবেই সে তার আচরণগুলা করে, কারণ সে কানে শুনতে পায় না। কোন মানুষকে যদি জন্মের পর থেকে তার 10 বছর কি 20 বছর পর্যন্ত শুধু বেডে শুয়ে রাখা যায়,
তাকে হুইল চেয়ারে দেওয়া হলো, হাঁটতে দেওয়া হবে না কখনো। তাকে সব কোলে করে কিংবা ইকুইপমেন্ট মেশিনারিজের মাধ্যমে কিংবা প্রযুক্তির মাধ্যমে তাকে সব করানো হবে, প্রস্রাব পায়খানা, খাওয়া দাওয়া, ডুব গোসল সব। সে 20 বছর পরে তাকে দাঁড়াতে বলবেন, হাঁটতে বলবেন, সে হাঁটতে পারবে না। কারণ মানুষকে সবকিছু শিখতে হয়। প্রকৃতিতে একমাত্র মানুষই শ্রেষ্ঠ, অথচ তাকে সবকিছুই শিখতে হয়। অথচ দেখেন ওই কি হাঁসের বাচ্চাকে পানিতে ছেড়ে দেন, ভাসবে। মহিষের বাছুরকে দেন, সে ঠিকঠাক মতো সে ঘন্টার পর ঘন্টা জলে থাকতে পারবে। সবকিছু প্রকৃতি ওটা সফটওয়্যার দিয়ে দেওয়া, মানুষকে সবকিছু শিখতে হয়। তাই ব্যারাইটা কার্ভের রোগী এই যে জ্ঞান, সে যে হাঁটতে হবে সেটাও যে একটা কৌশল, সেটা যে শিক্ষণ অর্জন করে শিখতে হয়, সেটা সে ভুলে যায়, জানে না সে। এই কারণে এই পার্থক্য, এই যে সূক্ষ্ম পার্থক্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো তাহলে মাইলস্টোন গুলা আমাদের জানতে হবে, সুস্থতা সম্পর্কে জানতে হবে, সুস্থতাটা কি, তাহলে আমরা অসুস্থতা, বিশৃঙ্খলাটা আমরা বুঝতে পারবো। শীতকাতর, মাথা গরম, কারণ রক্তের গতি মস্তকের দিকে ধাবিত হয়। এর কিন্তু মাথাটা গরম থাকে, মাথাটা যে ঘেমে যায় তার এই ব্যাখ্যাটা এখন। হাত পা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং সমস্ত শরীর ঠান্ডা থাকে, ঠান্ডা বাতাস এবং উন্মুক্ত বাতাসে খুব অনুভূতি প্রবণ হয়ে থাকে। এই ওষুধ সাধারণত শীতকালে ঠান্ডা আক্রান্ত হয় এবং এদের লালা গ্রন্থি ফোলার একটি প্রবণতা থাকে, অল্পেই ঠান্ডা লাগে। আচ্ছা, দেখি একটু এটা আচ্ছা বোন, আজকে এখানে শেষ করতে হবে। এটা বলে শেষ করে দিচ্ছি, আজকে অনেক আছে যেহেতু, আরেকদিন ক্লাস করতে হবে। কোষ্ঠবদ্ধতা উপশম। ক্যালকেরিয়া রোগীরা সাধারণত কোষ্ঠবদ্ধতা যুক্ত হয়, তবে নিজেরা তা অনুভব করে না, বিশেষ করে শিশুরা। এমনকি এজন্য তারা কষ্টও পায় না। রোগীর মা দেখে, ওগুলা দেখে যে বাচ্চা তো পায়খানা করছে না নিয়মিত, সেক্ষেত্রে তারা বর্ণনা করে শিশু 3-4 দিন পর্যন্ত পাশে উৎকণ্ঠিত, উদ্বিগ্ন নয়। রোগীরা তারপর উদ্বিগ্ন নয়, মা খারাপ বোধ করে না, তার মানে সে ভালো বোধ করে, সবকিছু স্বাভাবিক চলে। এটি ক্যালকেরিয়া কার্ভের চারিত্রিক বৈশিষ্ট্য, যে তার এবং শিশুরা সাধারণত কোষ্ঠবদ্ধতা থাকলে সাধারণত ভালো অনুভব করে। এটা অদ্ভুত লক্ষণ। এটি যখন পাতলা পায়খানায় রূপ নেয় তখন রোগী ঘ্যান ঘ্যান করে বা অভিযোগ দেয়, সেই সাথে অসন্তোষ প্রকাশ করে। তাহলে কোষ্ঠবদ্ধতায় এই রোগীরা ভালো বোধ করে, এটার অসাধারণ বা অদ্ভুত লক্ষণ। এই অবস্থা অবশ্য বয়স্কদের ক্ষেত্রে উল্টো। বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এমনটি নাও হতে পারে। ক্যালকেরিয়ার কাছে বয়সী রোগী যারা, তাদের বেশিরভাগ নজর দেওয়া দরকার অন্ত্রের দিকে, মানে পেটের গোলযোগের দিকে। এখানে শিশু বা বয়স্কদের ক্ষেত্রে উল্টোটা হয়ে থাকে, অর্থাৎ এই রোগীরা পাতলা পায়খানা কমলে কোষ্ঠবদ্ধতা বাড়ে। এটি একটি বিপরীতধর্মী লক্ষণ। এটা আমরা শিশুদের ক্ষেত্রে বেশি দেখতে পাই। এটাও বেতুল কাছারের এসেন্স অফ ম্যাথমেটিক্স থেকে নেওয়া, এটা অন্য কোনো বই পাইনি। এই লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমি শেষ জীবনে বয়স্কদের ক্ষেত্রেও আমি কোষ্ঠবদ্ধতাই খুঁজতে থাকলাম, সেক্ষেত্রে উল্টোটা হতে পারে। তো প্রিয় উপস্থিতি, আজকে এই পর্যন্তই। যেহেতু অনেক সময় পার হয়ে গেল, প্রশ্নোত্তর পর্ব আছে। আগামী দিন কি কি থাকছে? আগামী দিনের জন্য থাকছে টক গন্ধ, বহুপাত, অর্বুদ বা পলিপাস, পোড়া খাদ্য, ইচ্ছা অনিচ্ছা আছে, বেশি নাই, স্ত্রী রোগ আছে, ঘুম আছে, তারপর মানসিক লক্ষণগুলা নিয়ে এবং ভেতুল কাছারের এটা নিয়ে আমরা আগামী দিন ইনশাল্লাহ এই ওষুধটি ক্লোজ করে দেবো। প্রিয় উপস্থিতি, তাহলে ক্যালকেরিয়ার ওষুধ দেখে বুঝলাম, তাতে আমার মনে হয় যে তার সার্বদৈহিক যে লক্ষণগুলা যতটুকু আলোচনা করেছি, আমার মনে হয় সহজেই বোধগম্য হবার কথা। কারো যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় তাহলে প্রশ্ন করতে পারেন এখন। স্যার, আমার উৎসটার জি, ব্যাপারে বলেন। একটু প্রশ্ন ছিল। যেহেতু উৎস আপনার এখানে লেখছেন খনিজ উৎস, কিন্তু ঝিনুক কি স্যার খনিজ কোনো ইয়া কিনা, মানে এটা যদিও অপ্রাসঙ্গিক,
তারপর ওইটা মাথায় আসছে আর আচ্ছা কি। না, প্রাসঙ্গিক। হেমোরেজ মানে এই যে HEMORRAGE হলেই ওটা হলো রক্তস্রাব, আর হেমোরয়েডস HIDS হলেই অশ্ব বলি। কনস্টিপেশন 20 বছর ধরে, খেয়াল করেন, হেমোরয়েডস 1 বছর ধরে আর তার কনস্টিপেশন 20 বছর ধরে। কন্ডাইলোমাটা ইন রাইট অ্যানাস, রাইট সাইড, মানে কন্ডাইলোমাটা মানে একটা শ্লেষ্মাবুটি বলে, এক ধরনের, ঠিক টিউমারও নয় আঁচিলও নয়, ওই ধরনের একটু মাংসপিণ্ড বৃদ্ধি হয়, বিশেষ করে মলদ্বারের সাইডে হয়, এর আবার ডান দিকে। এক্ষেত্রে কিন্তু অনেকে চোখ বন্ধ করে থুজা ওষুধটি প্রয়োগ করে থাকেন, কিন্তু এটি করবেন না, কখনো নয়। লক্ষণ সমষ্টি, মূল কথা এটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে, না হলে আপনি ফেল করবেন। আর যখনই ফেল করবেন তখনই আপনাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে, হয় বায়োকেমিক, নাহলে মাদার টিংচার, না হলে অন্য 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 সব 4-5টা ওষুধ। তার মানে আপনি ভুল পথে চলে গেলেন। ওই যে সঠিক রাস্তা তো একটাই, আর ভুল রাস্তা অসংখ্য। আপনি যদি সঠিক রাস্তাটা জানেন তাহলে ভুল রাস্তাগুলো আপনার এমনি চেনা হয়ে যাবে। আর আপনি যদি ভুল রাস্তাগুলো চেনেন যে আমি এই ভুল রাস্তাগুলো বাদ দিলে তো সঠিক রাস্তা একটা, আর 99টা আপনি ভুল রাস্তা চিনতে কত সময় লাগবে? মাত্র একটা সঠিক রাস্তা চেনেন আর বাকি সব ভুল রাস্তা হয়ে গেল। তাহলে সহজ এটা না, এটাই সূত্র। ডিজার পানজেন্ট মিল্ক, এগ বয়েল, সুইট, ফ্রাইড মিট, অ্যাভারশন ফিশ বিটার। ফিশ বিটার মানে হলো তেতো। সেভারেল হেডেক, মাঝে মাঝে মাথা ব্যথা হয়। থার্স্টলেস উইথ নর্মাল সালাইভা মানে তৃষ্ণাহীন, মুখ রসালো, স্বাভাবিক, এটার কোনো কমপ্লেন নাই। মুখ রসালো হলে তৃষ্ণাহীন হবে, এটা স্বাভাবিক, তো এই লক্ষণে আমাদের গুরুত্ব নাই। যদি মুখ রসালো অথচ পিপাসা বেশি, এটা গুরুত্ব অনেক বেশি। আবার মুখের ভিতর শুষ্ক, তৃষ্ণা নাই, এটার গুরুত্ব অনেক বেশি। আমাদের নর্মালটা জানতে হবে না? এখানে নর্মালটা কি জানবো বলেন তো? আবার বলি, মুখের ভিতর শুষ্ক, তৃষ্ণাহীন, 1 নম্বর মুখের ভিতর শুষ্ক তৃষ্ণাহীন। 2 নম্বর মুখের ভিতরে রসালো তৃষ্ণাহীন। 3 নম্বর মুখের ভিতর রসালো প্রচুর তৃষ্ণার্ত। এই 3টার মধ্যে আমাদের কোনটা জানলে আমরা সুস্থতা, এই রোগীদের সুস্থ স্বাভাবিক সেটি জানবো, বলেন, একজন বলেন। মুখের মধ্যে রসালো, প্রচুর তৃষ্ণাহীন স্যার। আচ্ছা, তৃষ্ণাহীন বললেই হবে, প্রচুর তৃষ্ণাহীন না, তৃষ্ণাহীন। মুখের ভিতর রসালো এটা স্বাভাবিক, এটা মানুষের থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন এর ব্যতিক্রম ঘটবে তখনই আমরা ওটার গুরুত্ব অসম্ভব করে নিব, মানে মানে অনেক করে নিব। এটা মাথায় রাখবেন, সহজ ফর্মুলা শিখাই দিলাম। এরকম সব জায়গাতেই, এরকম সব জায়গাতেই করতে হবে, ঠিক আছে? 2 বছরের মধ্যে মাথার ওই যে ব্রহ্ম তালু, যেটা ফন্টানেজ, এটা জোড়া লাগছে না, অস্বাভাবিক। আপনার 1 বছর পার হয়ে গেলে আপনার বাচ্চা বসাই শিখছে না, অথচ 6 মাসে বসা, 6 মাস থেকে 9 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে বসা শেখার কথা, আপনি তাকে অস্বাভাবিক বলতে হবে, জানতে হবে। তাহলে আপনার এই শরীরটা জানতে হবে। আচ্ছা, গেল। সোয়েট মানে ঘাম, 3+ মানে অনেক, হেড মাথায়। সিসিবিহি, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, অল্পে ঠান্ডা লাগে। চিলিনেস, শীতকাতর। অ্যাঙ্গার, রাগ। কনসোলেশন, অ্যাগ্রাভেশন মানে কি, সান্ত্বনা দিলেও রাগ বেড়ে যায়। ফাস্টিডিয়াস, খুব খুঁতখুঁতে। কি ওষুধ দেবো বলেন? SSD, সাপ্রেসড অফ স্কিন ডিজিজ আছে। হিস্ট্রি অফ, লাল কালি দিয়ে লেখা। কি ওষুধ দেবো? দিলাম ক্যালকেরিয়া কার্ব, 11/7/25 ক্যালকেরিয়া কার্ব M2, আর 1 নম্বর M2 ওষুধ, 2 নম্বর ফাইটাম দ্বিতীয় মিশ্রণে। তারপরে 29/7 যথেষ্ট উন্নতি, ফাইটাম 2টো দিলাম, দুটোই ফাইটাম দিলাম বা প্লাসিবো। 26/8/25 ক্যালকেরিয়া কার্ব M3, দেখলাম আবার একটু আসছে, সমস্যা হচ্ছে, দিলাম। যতদিন ওষুধের উন্নতি থাকবে ততদিন আবার পুনর্শক্তি দেওয়ার দরকার নেই, ক্যালকেরিয়া কার্ব দিলাম M3, 1 নম্বর 2 নম্বর ফাইটাম তৃতীয় মিশ্রণে। 10/10 অনেকদিন পরে না, বেশ কিছুদিন পরে উন্নতি ছিল, আসেনি। রোগীদের একটা স্বভাব থাকে, উন্নতি থাকলে আসতে চায় না। ক্যালকেরিয়া কার্ব M4, 1-2, 1 নম্বর ক্যালকেরিয়া কার্ব, 2 নম্বর ফাইটাম। তারপরে 29/10/25 উন্নতি যথেষ্ট, ফাইটাম চলছে। 24/11 বৃদ্ধি, মানে ওই যে অনেকদিন পর আসলো, সেজন্য M5 দিলাম তৃতীয় মিশ্রণে। এখন রোগীর তার নিজের জন্য এবং তার সন্তানের জন্য চিকিৎসা নেয়, এখন তার মিসেস ভালো আছে, সব দিক থেকে সুস্থ আছে, তার বাচ্চাও ক্যালকেরিয়া কার্বের রোগী। তো এই যে ব্যাপারগুলা,
চিকিৎসা কি খুব কঠিন বলেন তো? কি দেখলাম আমরা এখানে? কি জন্য আমরা দিলাম? হেমোরেজ দেখে চোখ বন্ধ করে কি আপনি রাতের বেলা নাক্সিবুম আর সকালবেলা সালফার দিবেন? সবাই দেয়, আমিও দিই, বড় বড় স্যারদের কাছে শিখছি এগুলা। কনস্টিপেশন, কোষ্ঠবদ্ধতা দেখে কি দিবেন? নাক্সিবুম? আরো কি আছে না কোষ্ঠবদ্ধতার ওষুধ? হেমোরয়েডস দেখে আপনি স্কোলাসিড, কলিনসোনিয়া, নাইট্রিক অ্যাসিড, আর কি কি যেন ওষুধ আছে অনেকে মুখস্থ ব্যবহার করে, সেগুলা দিবেন, তাই না? কন্ডাইলোমাটা, মলদার ওখানে একটা শেষ সাপুটি হয়েছে, ওখানে দেখে আপনি থুজা মেরে দিলেন, চোখ বন্ধ করে দেয় তো, অনেক বই লেখা আছে। এগুলো ভুল ভুল, যত বড় রাইটারই হোক না কেন, অর্গানের বাইরে কোনো লেখা থাকলে সেটা ভুল, ওটা মার্ক করে নিবেন যেটা ভুল, অর্গানের সূত্র অনুযায়ী হয়নি। অতএব ওই কথার ডাস্টবিনে ফেলে দিবেন, কোনো মূল্য নাই ওই কথার। হ্যাঁ, তার ক্ষেত্রে হয়তো ওটা সঠিক হয়েছে, আপনার ক্ষেত্রে হবে তার গ্যারান্টি নেই, কারণ ফর্মুলা মিলতে হবে। ফর্মুলা না মিললে ওটার কোনো দাম নেই। ডিজার পানজেন্ট, হ্যাঁ ঝাল পছন্দ করে, কয়েকটা ওষুধ মিল পছন্দ করে, এগ বয়েল মোস্ট ওয়ান্টেড সিম্পটম। ক্যালকেরেকার মিষ্টি পছন্দ করে, টক পছন্দ করে, লবণ পছন্দ করে, ডিমও পছন্দ করে, মাংস পছন্দ করে, আবার মাংস অপছন্দ আছে, দুধ অপছন্দ হলে আরো বেশি গুরুত্ব, কিন্তু এখানে পছন্দ করে। যাক, অ্যাভারশন ফিশ বিটার, তেতো, এটার গুরুত্ব নেই আমাদের কাছে, কারণ আমরা আরো বড় কিছু পেয়ে গেছি। হেডেক, সেভারেল হেডেক, মাথা ব্যথা মাঝে মাঝে হয়, তার মধ্যে ক্যালকেরেকা বেলাডোনা দেবো? ওই মাথা ব্যথা না, মানে এই রোগ নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। এখন এটা ক্যালকেরেকার আছে কি নাই সেটা কিন্তু আমার মনে থাকবে না, স্বাভাবিক, কারণ আমি ওটা মনে রাখার চেষ্টাও করিনি। হেমোরয়েড যেটা বললাম, অর্শ বলি, ক্যালকেরেকার আছে কিনা আমার জানা নেই, আমার জানা নেই, আমার রোগ নিয়ে ভাবার দরকারও নেই। 5% যেটা গুরুত্ব আছে, আমি যদি 95% পেয়ে যাই তাহলে তো আমার দরকার নেই। যেমন গোল্ডেনের প্লাস পেতে 80+ হলেই হয় না, আমার 95% আমি পেয়ে যাচ্ছি, আমার তো 5%-এর দিকে গুরুত্ব কম দিলে চলবে। হ্যাঁ, ওই 5% কখনো কখনো লাগতে পারে, কখন? এখন দেখেন যে এই ওষুধের কনস্টিটিউশন আপনার ফেল, ক্যালকেরেকার মিলছে না, কোন ওষুধেই মিলছে না, তখন আপনি ওই 5%-এর জন্য যে লক্ষণটা দেখবেন সেই ওষুধটা আপনি নির্বাচন করতে পারবেন। অনেক জায়গায় লেখা আছে কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না, শীত কাতর হলে সালফার দিবেন, নাক্সিবুম দিবেন, আর গরম কাতর হলে সালফার দিবেন, মেয়ে মানুষ হলে পালসেরিয়া দিবেন। বাহ, কি চমৎকার কথা লেখা আছে। অনেকে চোখ বন্ধ করে ওই কাজটাই করে বসে, মানে শুরুতে গোড়ায় তারা গলত করে ফেলে দিল, কারণ ওই যে বায়োকেমিক আছে হাতের কাছে, মাদার টিংচার আছে, যে রোগীর এগটার যে কি হবে ওষুধের সেটা সে জানেই না, কাভার করছে, প্যালিয়েট করছে ওই সমস্ত ওষুধ দিয়ে, এই মাদার টিংচার, এই বায়োকেমিক 3-4-5টা ওষুধ দিয়ে এইগুলো দিয়ে কাভার করছে। আসলে এই ওষুধটা সঠিক হলে কিনা সে জানে না, অথচ আপনি আমি জানি যে এই রোগীর ক্যালকেরেকার্বের রোগী আরোগ্য হবে, আমার অন্য কোনো হেল্পের দরকার আছে কোন ওষুধের নাই, কারণ এই স্বয়ং সম্পূর্ণ, এই ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ, সে নিজে আরোগ্য করতে সক্ষম। ক্যালকেরেকার্ব, মাথা ব্যথা, জ্বর, বেলেডোনার ওষুধ দিলেই সে আরোগ্য হবে ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তা ওর মধ্যে সে মৌকা দিয়ে দিয়েছে, সে ক্ষমতা দিয়ে দিয়েছে। অথবা আপনি কেন অন্য ওষুধের সাপোর্ট নেবেন? আপনি তো জানেন এটা বেলেডোনাতে সারবে, আপনি জানেন এই হেমোরয়েডস তার ক্যালকেরেকার্বে সারবে, আপনি কেন অন্য ওষুধ দিবেন? আর অন্য যে ওষুধ দিবেন সেটা কি কোনো সংবিধানে আছে, অর্গানে আছে কোথাও, যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করলেন? নাই তো। কার কথা শুনে দিচ্ছেন আপনি? যার কথা শুনে দিচ্ছেন তার চেম্বারে দিয়ে দেখবেন যে তারটা কি আসলে সঠিক হোমিওপ্যাথি অর্গান পড়েছে কখনো সে, নাকি পরীক্ষার মধ্যে দিয়ে একবার সেই যে লেখা লেখছে খাতায় লেখার জন্য পড়ছে ওইটুকুই। আমি যেটা বললাম মিলিয়ে দেবেন, 100 তাই মিলবে। যাই হোক, তারপরে কি? ক্যাচেস কল ভেরি ইজিলি, ক্যালকেরেকার, সোয়েট প্রফিউজ, মানে 3+, মানে কি অনেক, মাথায় ঘাম, যা পড়লাম, ক্যালকেরেকার, চিলিনেস, কাতর, অ্যাঙ্গার, ক্যালকেরেকার, কনসোলেশন, অ্যাগ্রেভেশন আছে কিনা আমার মনে নেই, কারণ 6টা ওষুধ ফার্স্ট গ্রেড আছে, ওটাই মনে আছে আমার, সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড গুলো মনে নাই। ফাস্টিডিয়াস হতে পারে। তাহলে আমরা পেয়ে গেলাম ক্যালকেরেকার। এখন সব ওষুধ লক্ষণ মিলবে তা তো নাও হতে পারে। এখন সেভিয়ার হেডেক এটা আছে কি নাই আমার মনে নেই। এখন অ্যাভারশন ফিশ, মাছ পছন্দ করে না, এটা ক্যালকেরেকার নেই, বাস না থাকলো।
সব লক্ষণ যে 100 মিলবে তার তো কোনো মানে নেই। এর ভিতর থেকে সিমটম টোটালিটিটা কি পেলাম, একটি ওষুধের চিত্র কি চিত্র আসে, ক্যালকেরিয়া কার্ভ, এইটাই আমার ওষুধ। এখন এই রোগীর যদি হেমোরয়েডস না হতো প্রশ্ন আসতে পারে, এই রোগী কি আসছে, কি সমস্যা নিয়ে আসছে, এই রোগীর চর্মরোগ নিয়ে আসছে, তবু এই রোগী ক্যালকেরিয়া কার্ভ। এই রোগী বহু 25 বছরের কাশি নিয়ে আসছে, যক্ষার মতো কাশি, এই রোগী ক্যালকেরিয়া কার্ভ। ওই হেমোরয়েডস এর কাছে কাশিও নাই, হেমোরয়েডসও নাই, এই ওষুধ নিয়ে আসছে প্রচুর সাদা স্রাব, এই রোগীর জন্য ক্যালকেরিয়া কার্ভ। এই রোগীর জন্য আসছে কি বলবো, আর কি রোগ বলবো, টনসিলাইটিস কিংবা অ্যাপেন্ডিসাইটিস কিংবা কিডনিতে পাথর, ওষুধ ক্যালকেরিয়া কার্ভ। যে কারণে আজকে প্রথমে যারা দেরি করেছেন, যে কারণে আজকে আমি কি বলে সালফারের একটি উদাহরণ দিয়েছি প্রথমে, যারা আসবে না তারা ওটা মিস করবেন, ওটা আমি রেকর্ডে দিব না। যারা অ্যাডভান্স আগের সময় আসবেন তাদের জন্য ওইটা থাকবে, সবার জন্য না ওইটা। তাহলে ওই সালফার কেন দিলাম, কারণ ওই রুগীটাই আসলে সালফারের, রোগীটাই সালফারের। আশা করছি আপনার ক্লাসিক হোমিওপ্যাথ সম্পর্কে ধারণাটা আস্তে আস্তে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, আরো হবে আগামী দিনগুলাতে। জানি না আমি কতটুকু বোঝাতে পারছি। হ্যালো স্যার। হ্যালো। জি জি হ্যাঁ স্যার, আমি জি বলেন, শুনতে পাচ্ছি।